আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসইও মিনি কোর্সে। আমি জাহিদুল ইসলাম শাওন। আজকের লেসনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা যারা এসইও নিয়ে একটা বিস্তারিত আইডিয়া নিতে চাচ্ছেন, আজকের লেসনটি কিন্তু তাদের জন্য। কেননা আজকের লেসনে আমরা একদম এসইও শুরু থেকে একদম শেষ পর্যন্ত সকল কিছুই জানার ট্রাই করব। তো লেসনটি খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের সকলের জন্য, যারা আমরা এসইও নিয়ে অধীর আগ্রহে এতদিন বসেছিলাম। তো আমরা আর দেরি না করে শুরু করব। আচ্ছা, প্রথমে আমরা দেখি এসইও মানে কি। এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইও পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও সম্পর্কে যদি তার সংজ্ঞাটা জানতে চাই, তাহলে দেখি এসইও সংজ্ঞাটা কি বলা হয়েছে। বলা হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ এ প্রসেস। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটি প্রসেস দ্যাট হেল্পস, যেটা সাহায্য করে সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড র্যাঙ্ক এ ওয়েবসাইট কন্টেন্ট, যেটা সার্চ ইঞ্জিনকে সাহায্য করে একটা ওয়েবসাইটকে বা একটা ওয়েবসাইটের কন্টেন্টকে বুঝতে এবং তাকে র্যাঙ্ক দিতে। মেকিং ইট ইজিয়ার ফর ইউজার্স টু ফাইন্ড দ্য সাইট, যেন ইউজাররা সহজেই আমাদের ওয়েবসাইটটাকে খুঁজে পায়। অর্থাৎ আমি যদি আমার ভাষায় বলি, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা একটা ওয়েবসাইটের কন্টেন্টকে অপটিমাইজ করি, যেন আমাদের কন্টেন্টটাকে সার্চ ইঞ্জিন খুব ভালোভাবে বুঝতে পারে এবং সার্চ ইঞ্জিন যেন আমাদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে একটা ভালো র্যাঙ্ক দেয়, যেন আমরা অর্গানিক ট্রাফিক পাই। আচ্ছা, এখন আমরা যদি এটার গোল সম্পর্কে একটু বলি, এটার গোল কি? গোল হচ্ছে ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়েবসাইটস কন্টেন্ট। গোল হচ্ছে কি, একটা ওয়েবসাইটের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোটাকে কি করা, ইমপ্রুভ করা। সো সার্চ ইঞ্জিন উইল র্যাঙ্ক ইট হায়ার ইন সার্চ রেজাল্ট, যেন সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে একটা ভালো র্যাঙ্ক দেয় তার সার্চ রেজাল্টে। বেনিফিট কি? বেনিফিট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আমরা করি, তাহলে কি হবে, ইনক্রিজ ট্রাফিক ফ্রম সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন থেকে আমরা ভালো ট্রাফিক পাবো, মানে আমাদের অর্গানিক ট্রাফিক বাড়বে, উইচ ক্যান বি কোস্ট এফেক্টিভ, যেটা অনেকটা কোস্ট এফেক্টিভ হবে। এখন যদি বলি এসইও ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস অ্যান্ড ওয়েবসাইট ওনার্স বিকজ, মানে কি? এর মানে হচ্ছে এসইও কেন বিজনেস এবং ওয়েবসাইট ওনারদের জন্য ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা একটু জানা ট্রাই করি। এখানে বলা হয়েছে কি, দেয়ার আর বিলিয়নস অফ সার্চেস পার ডে অন সার্চ ইঞ্জিন লাইক গুগল, ইউটিউব, অ্যামাজন অ্যান্ড বিং, মানে প্রতিদিন বিলিয়নের মতো সার্চ হয়ে থাকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে, যেমন আমরা এখানে গুগল আর বিং এর কথা বলছি। তো ওই যে সার্চ হয় ওইগুলাতে যেন, বা ওই সার্চ কোয়েরিজগুলোতে যেন আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করে এবং আমরা যেন অর্গানিক ট্রাফিক পাই, সেজন্য কিন্তু আমাদের এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। ইউজার্স আর লুকিং টু লার্ন অ্যাবাউট অর বাই সামথিং হোয়েন দে সার্চ। যখনই একটা ইউজার কোনো জিনিস সার্চ করে, তার কিন্তু উদ্দেশ্য বিভিন্ন ধরনের হতে পারে। যেমন সে কোনো একটা জিনিস লার্ন করার জন্য সার্চ করতে পারে, কোনো একটা জিনিস বাই করার জন্য সার্চ করতে পারে। আপনার সাইটটা যদি ব্লগ সাইট হয়ে থাকে আর আপনি যদি ব্লগ লিখে থাকেন, যেখানে আপনি চাচ্ছেন যে মানুষ আপনার ব্লগ পড়ুক আর আপনি অর্গানিক ট্রাফিক পান, সেজন্য কিন্তু আমরা এসইও করতে পারি। তাছাড়া আপনি যদি কোনো ই কমার্স নিয়ে বিজনেস করেন, তাহলে কিন্তু এসইওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার ওয়েবসাইট যদি র্যাঙ্কে না আসে, তাহলে কিন্তু আপনি সাকসেসফুলি বিজনেসটা লার্ন করতে পারবেন না। এই কারণে কিন্তু আমাদের এসইওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওয়েবসাইট ওনার্স এবং আমাদের যেসব বিজনেস ওনার্স আছে তাদের জন্য। আচ্ছা, এখন আমরা যদি একটু কথাবার্তা বলি, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, মানে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, তাহলে আমাদের বলতে হবে, প্রথমে আমরা একটা কন্টেন্ট পাবলিশ করে থাকি। এখানে বলাই হয়েছে ইউ পাবলিশড কন্টেন্ট অন ইয়োর সাইট। আমরা একটা কন্টেন্ট পাবলিশ করে থাকি আমাদের সাইটে। গুগলের বট ক্রল করে আমাদের সাইটটা, মানে গুগলের বট তারপর আসে আমাদের সাইটটা ক্রল করে এবং পাশাপাশি সে রিভিউ করার ট্রাই করে আমাদের পেজগুলা। অর্থাৎ যখনই আমরা একটা কন্টেন্ট পাবলিশ করি, গুগলের কিন্তু অসংখ্য বট বা স্পাইডার্স আছে বা রোবটস আছে, তারা কিন্তু আমাদের সাইটটা এসে কি করে, ভিজিট করে, এবং এই ভিজিটটাকে আমরা বলবো ক্রল করে, মানে আমাদের সাইটটা তারা ক্রল করে এবং পাশাপাশি কি করা ট্রাই করে, আমাদের ওই কন্টেন্টটা কিন্তু সে
রিভিউ করার ট্রাই করে, যে এই কন্টেন্টটা কেমন সেটা বোঝা সে ট্রাই করে। তারপরে সে যখন দেখে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, তারপর কিন্তু সে গুগলের তথ্য ভান্ডারে কিন্তু আমাদের এই যে সে রিভিউটা করলো ওইটার উপর ভিত্তি করে সে কিন্তু আমাদেরকে কিন্তু ইন্ডেক্স করে, বা আমাদের যেই কন্টেন্টটা আছে ওইটা কিন্তু গুগলের তথ্য ভান্ডারের মধ্যে সে জমা রাখে। ফাইনালি আমার কন্টেন্টের ক্রাইটেরিয়া যদি সার্চ ইঞ্জিনের ক্রাইটেরিয়ার সাথে যদি মিলে, অর্থাৎ আমার কন্টেন্টটা যদি সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজড হয়, তাহলে কিন্তু গুগল আমাদেরকে একটা র্যাঙ্কিং দিয়ে থাকে। এখানে বলেই দিয়েছে ইফ ইউর পেজেস মিটস দ্য র্যাঙ্কিং ক্রাইটেরিয়া, যদি র্যাঙ্কিং ক্রাইটেরিয়া যদি আমাদের পেজ বা আমাদের কন্টেন্ট যদি মিট করে, গুগল উইল শো ইট ইন ইটস সার্চ রেজাল্ট। গুগল কিন্তু তখন আমাদের কন্টেন্টটা তার সার্চ রেজাল্টে শো করে থাকে। এখন আমরা কথাবার্তা বলবো যে হাউ টু অপটিমাইজ এ নিউ ওয়েবসাইট, একটা নতুন ওয়েবসাইট আমরা কিভাবে অপটিমাইজ করে থাকি। এটা জানা কেন আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি, কেননা আমরা যারা জানবো যে একটা নতুন ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা পুরাতন ওয়েবসাইটও র্যাঙ্ক করাইতে পারবো, কেননা সেটা কিন্তু আরেকটু ইজি। আচ্ছা, এই কারণে আজকের লেসনে আমরা দেখব যে একটা নতুন ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করাইতে হয়। একটা নতুন ওয়েবসাইটের জন্য প্রথমেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। দেখেন, একটা নতুন ওয়েবসাইট, সেটাতে কিন্তু কোনো কন্টেন্ট নাই, কিছুই নেই। প্রথমে আমাদের র্যাঙ্ক পাওয়াটা তো অনেক পরের কথা, প্রথমে আমাদের থাকতে হবে কি কিছু কন্টেন্ট, আর ওই কন্টেন্টগুলা জন্য কিন্তু আগে আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমি খুবই একটু আমার ভাষায় বলার ট্রাই করি, তাহলে আমি বলবো যে এমন কিছু কিওয়ার্ড বের করা যেগুলা কি লো কম্পিটিটিভ, যেগুলাতে কম্পিটিশন কম, বাট যেগুলার একটা ভালো সার্চ ভলিউম আছে, অমন কিওয়ার্ডগুলা আমরা খুঁজে বের করার ট্রাই করব। মানে যেগুলা নিয়ে মানুষ সার্চ করতেছে বাট ওইগুলাতে কম্পিটিশন কম, এরকম টাইপের কিওয়ার্ডগুলো আমরা কিন্তু প্রথমত বের করার ট্রাই করি। তারপরে ওই কিওয়ার্ডগুলো আমরা বের করার পরে আমরা যেটা করি, ওই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আমরা কন্টেন্ট একটা রাইট করি। মনে রাখতে হবে আমরা যখনই কন্টেন্ট রাইট করব ওই কন্টেন্টটা যেন এসইও অপটিমাইজড হয়, অথবা আমরা এটা বলতে পারি যখনই আমরা কন্টেন্ট রাইট করব তখন আমরা এসইও অপটিমাইজড কন্টেন্ট রাইট করার ট্রাই করব। আর ওইটার জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। তো আমরা একটু কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানি যে কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস, কিওয়ার্ড রিসার্চ একটা পদ্ধতি অফ ফাইন্ডিং অ্যান্ড অ্যানালাইজিং সার্চ টার্মস, যেখানে আমরা খোঁজার ট্রাই করি অথবা অ্যানালাইজ করার ট্রাই করি সার্চ টার্ম যেগুলো লেখে মানুষ সার্চ করতেছে, দ্যাট পিপল ইউজ ইন সার্চ ইঞ্জিন, অর্থাৎ মানুষ যেগুলো লেখে গুগলে সার্চ করতেছে ওরকম কিওয়ার্ড আমরা খুঁজে বের করার ট্রাই করি কিওয়ার্ড রিসার্চে। বাট মনে রাখতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে, আমরা কিওয়ার্ড রিসার্চে কিন্তু লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করার ট্রাই করি, যেসব কিওয়ার্ডগুলার আবার একটা ভালো সার্চ ভলিউম আছে, অর্থাৎ যেসব কিওয়ার্ডগুলার কম্পিটিশন কম কিন্তু মানুষ ওগুলা লেখে সার্চ করছে। সেকেন্ড স্টেপ নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, কিওয়ার্ড রিসার্চের পরেই আমরা যে ধাপটা অনুসরণ করি সেটা হচ্ছে কন্টেন্ট অডিট। কন্টেন্ট অডিটটা কি, এটা যদি আমি আমার ভাষায় বলি তাহলে এইভাবে বলতে হবে, কন্টেন্ট অডিটে আমরা দেখি যে এই কন্টেন্টটা এসইও অপটিমাইজড কিনা, বা এই কন্টেন্টটা অপটিমাইজড একটা কন্টেন্ট কিনা, বা গুগলে র্যাঙ্ক পাওয়ার যোগ্য একটা কন্টেন্ট কিনা, সেটা কিন্তু খুঁজে বের করার আমরা ট্রাই করি। এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে, এ কন্টেন্ট অডিট in SEO is a systematic review of a website's content to assess its quality, performance, relevance to a targeted audience। মানে আমার টার্গেটেড অডিয়েন্সের জন্য আমার কন্টেন্টটা ঠিকঠাক কিনা, বা তার কোয়ালিটি আছে কিনা, তার পারফরমেন্স ঠিকঠাক কিনা, সেটা রিলেভেন্ট কিনা, এই জিনিসগুলা আমরা কন্টেন্ট অডিটে চেক করার ট্রাই করি। এটাকে একদমই সহজ ভাষায় বলি তাহলে আমার বলতে হবে আমার কন্টেন্টটা এসইও অপটিমাইজড কিনা, সেটা আমরা যেই সেক্টরের মধ্যে বা যেই স্টেপের মধ্যে রিভিউ করি তাকে আমরা বলবো কি কন্টেন্ট অডিট। 3 নম্বরে আমরা কথাবার্তা বলবো অন পেজ এসইও নিয়ে। দেখি আমরা এখানে অন পেজ এসইওর সংজ্ঞাতে কি বলা হয়েছে অন পেজ এসইও অথবা অন সাইট এসইও ইজ দ্য প্রসেস, অন পেজ এসইও অথবা অন সাইট এসইও একটা প্রসেস অফ অপটিমাইজিং এ ওয়েবসাইটের পেজগুলারে যেখানে আমরা অপটিমাইজ করার ট্রাই করি
টু ইনক্রিজ দেয়ার র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিনস ফর স্পেসিফিক কিওয়ার্ড। মানে তারা বলছে অন পেজ এসইও বা অন সাইট এসইও হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা একটা ওয়েবসাইটের পেজকে অপটিমাইজ করি যেন তার র্যাঙ্কিং সার্চ ইঞ্জিনের মধ্যে একটা ভালো র্যাঙ্কে চলে আসে যে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডে। এটাকে আমি আমার ভাষায় বলি তাহলে আমি এভাবে বলতাম, অন পেজ এসইও হচ্ছে এমন কিছু পদ্ধতি যেখানে আমরা ওয়েবসাইটের ভিতরে এমন কিছু কাজ করি যা আমার ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টকে কি করে, র্যাঙ্ক দেয়। আমি আবারও বলি, অন পেজ এসইও হচ্ছে এমন কিছু পদ্ধতি বা এমন কিছু প্রসেস যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে অথবা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টে আমরা কাজ করি যেন আমাদের ওয়েবসাইটের ওই কন্টেন্টগুলা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে একটা ভালো পজিশন পায়। আচ্ছা, তারপরে আমরা কথাবার্তা বলি টেকনিক্যাল এসইও নিয়ে। টেকনিক্যাল এসইও নিয়ে আমি খুবই একটা সহজে সংজ্ঞা দেব। আমাদের ওয়েবসাইটের ভিতরে যেসব টেকনিক্যাল প্রবলেম আছে ওই টেকনিক্যাল প্রবলেমগুলা আমরা যে জায়গায় সলভ করি যেন সার্চ ইঞ্জিন সহজেই আমাদের ওয়েবসাইটটা ক্রল করতে পারে এবং ইন্ডেক্স করতে পারে, এমনকি আমাদের ওয়েবসাইটটা যেন একটা ভালো র্যাঙ্কে চলে আসে, তাকে আমরা কি বলবো, টেকনিক্যাল এসইও। অর্থাৎ টেকনিক্যাল এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যাগুলা সমাধান করা যেন সার্চ ইঞ্জিনের রোবটগুলা আমার ওয়েবসাইটটা সহজে ক্রল করতে পারে, সহজে ইন্ডেক্স করতে পারে, পাশাপাশি সে যেন একটা ভালো রিভিউ করতে পারে আমার ওয়েবসাইটটাকে, যে আমাদের ওয়েবসাইটটা একটা বেটার ওয়েবসাইট। এই রিভিউটা যেখানে হবে তাকে আমরা বলবো কি, টেকনিক্যাল এসইও। আমি টেকনিক্যাল এসইও আরো একটা সংজ্ঞা দিব। টেকনিক্যাল এসইও হচ্ছে এমন কিছু পদ্ধতি যেখানে আমরা টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করি একটা ওয়েবসাইটের যেন এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের কাছে একটা ভালো ওয়েবসাইট হিসাবে পরিগণিত হয় এবং সার্চ ইঞ্জিন যেন তাকে যেন একটা ভালো র্যাঙ্ক দিয়ে থাকে। সর্বশেষে আমরা কথাবার্তা বলবো অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমরা ওয়েবসাইটের বাহিরে কাজ করি যেন আমাদের ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি পায়, গুগল যেন আমাদের ওয়েবসাইটটাকে ট্রাস্ট করা শুরু করে, যেন আমাদের ওয়েবসাইটটা একটা ভালো র্যাঙ্কে চলে আসে। তার মানে এটার একটা সহজ সংজ্ঞা হতে পারে ওয়েবসাইটের বাহিরে আমরা যেসব কাজ করি যেটা আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং ইমপ্রুভ করে তাকে আমরা বলবো অফ পেজ এসইও। যেমন আমরা বলতে পারি লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং এর মধ্যে কিন্তু আমরা ব্যাকলিঙ্ক আনার ট্রাই করি। এখন অনেকের মাথায় চিন্তা ভাবনা চলে এসেছে, স্যার ব্যাকলিঙ্কটা কি? ব্যাকলিঙ্ক মানে হচ্ছে আমরা যখন একটা কন্টেন্ট পড়ি অনেক সময় আমরা এরকম কিছু কিওয়ার্ড দেখি, লাইক যেটার ভিতরে অন্য একটা কিওয়ার্ড বা অন্য একটা ইউআরএল দেওয়া থাকে। মানে এক কথা যদি বলি সেখানে ওইটারে বলতে হবে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা কি আমি আপনাদেরকে একটু বুঝাই, লাইক এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট। আমি একটু ব্লগের মধ্যে আসি, তাহলে আমরা একটু নিচের দিকে আসি, দেখেন এইখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটার নাম কি, অফ পেজ এসইও স্ট্র্যাটেজিস। এই যে এখানে ক্লিক করলে কোথায় আসছে, আমার ওয়েবসাইটে আসছে। এটা ব্যাকলিঙ্ক হবে না, ব্যাকলিঙ্ক হবে যেমন ধরেন এই যে এটা সিডিএন। এখানে আমরা একটু চাপ দিই, দেখেন এটা একটা লেখা বাট এটার ভিতরে কিন্তু একটা লিঙ্ক ইনসার্ট করা আছে। এক কথা এটাকে বলা হবে একটা অ্যাঙ্কর টেক্সট। এখন আমি এখানে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু ক্লাউডফ্লেয়ারে নিয়ে চলে যাচ্ছে। আদার ওয়েবসাইটগুলো থেকে আমার ওয়েবসাইটের জন্য এভাবে আমরা অ্যাঙ্কর টেক্সটিং করি তাহলে ওইটাকে কি বলা হবে, ব্যাকলিঙ্ক বলা হবে। মানে আদার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক নিয়ে আসা, তাইলে ওইটা কি আমরা কি বলবো, ওইটাকে কিন্তু আমরা বলবো ব্যাকলিঙ্ক। যখন একটা অন্য ওয়েবসাইট আমার ওয়েবসাইটকে রেফার করে তখন আমরা যে লিঙ্কটা পেয়ে থাকি, যে রেফার করার ফলে আমরা যে জিনিসটা পেলাম ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে আমরা বলবো ব্যাকলিঙ্ক। আর অন্য একটা ওয়েবসাইট যে আমার ওয়েবসাইটটাকে যে রেফার করলো ওইটাকে আমরা বলে থাকবো রেফারাল ডোমেইন। তো যাই হোক, আমরা এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম তার একটা বলি যে অফ পেজ এসইও হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমি আমার ওয়েবসাইটের ভিতরে কাজ করি না, কোথায় কাজ করি, বাহিরে গিয়ে কাজ করি যেন আমার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা ইমপ্রুভ হয়। যেমন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করা আমার ওয়েবসাইটের
সেটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং হতে পারে, যে আমি একজন ইনফ্লুয়েন্সারকে হায়ার করলাম, সে আমার ওয়েবসাইটটা নিয়ে কথাবার্তা বলল যেন অর্গানিক ট্রাফিক আমার ওয়েবসাইটের মধ্যে আসে। তার পাশাপাশি যেটা মূলত আমরা অফ পেজের জন্য করে থাকি, যেটাকে আমরা বলে থাকি লিঙ্ক বিল্ডিং, যেখানে বাহিরের একটা ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের জন্য আমরা লিঙ্ক আনার চেষ্টা করি, যেটা গুগলের কাছে কিন্তু আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটা ট্রাস্ট বাড়ায়। আচ্ছা, তো এখন আমরা যেটা করার ট্রাই করব, আমরা এই প্রতিটা প্রসেসগুলোকে একে একে দেখা ট্রাই করব। বাট যেহেতু সময় খুবই স্বল্প এই এসইও মিনি কোর্সটার, তো আমরা হয়তো বা পুরোপুরিভাবে এটা রিভিউ করতে পারবো না, সব কিছু দেখাতে পারবো না। বাট আমরা যথেষ্ট ট্রাই করব যেন প্রতিটা জিনিসই আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি। আচ্ছা, তো আমরা এখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে বা প্রথম স্টেপটা নিয়ে একটু বিস্তারিতভাবে জানবো। তো কিওয়ার্ড রিসার্চ ইন এসইও is the process of finding and analyzing the word or phrases that people use in search engine। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের সম্পর্কে আমরা যদি বলি, তাহলে আমাদের এভাবে বলতে হবে কিওয়ার্ড রিসার্চ ইন এসইও, মানে এসইওতে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা ফাইন্ড করা ট্রাই করি এবং অ্যানালাইজ করা ট্রাই করি বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজ আমরা খুঁজে বের করার চেষ্টা করি দ্যাট পিপল ইউজ ইন সার্চ ইঞ্জিন, যেগুলা পিপল সার্চ ইঞ্জিনে কি করছে, খুঁজছে, বা যেগুলা দিয়ে তারা বিভিন্ন জিনিস সার্চ করছে, ওরকম জিনিস খোঁজার ট্রাই করি টু হেল্প অপটিমাইজ এ ওয়েবসাইটস কন্টেন্ট। আর আমরা এই কিওয়ার্ড রিসার্চটা কেন করে থাকি? আমরা এই কিওয়ার্ড রিসার্চটা করে থাকি যেন আমরা অপটিমাইজড করতে পারি আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলা ফর বেটার ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং, যেন আমরা একটা ভালো ভিজিবিলিটি এবং ভালো একটা র্যাঙ্কিং পাই। মোট কথা হচ্ছে এটাই যে কিওয়ার্ড রিসার্চে আমরা এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করা ট্রাই করি যেগুলা পিপল সার্চ করতেছে, যেগুলা লেখে, এমনকি যেহেতু ওইগুলা লেখে পিপল সার্চ করতেছে, তার মানে সেগুলার একটা ভালো সার্চ ভলিউম আছে। তো এরকম কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করা ট্রাই করি। অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সেগুলো যেন লো কম্পিটিটিভ হয়। তো এরকম কিওয়ার্ডগুলো আমরা বের করব, আর ওগুলার উপর ভিত্তি করে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে সাজাবো যেন আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো যেন একটা বেটার ভিজিবিলিটি পায় এবং একটা ভালো র্যাঙ্কিং পায়। আচ্ছা, কখন কিওয়ার্ড রিসার্চ করতে হয় এই প্রশ্নের উত্তর যদি আমরা দেই, লুকিং ফর এ নিউ প্রোডাক্ট অর বিজনেস, যখন একটা মানুষ একটা নতুন প্রোডাক্ট অথবা নতুন একটা বিজনেস খুঁজছে, অথবা তার এক্সিস্টিং বিজনেসটাকে ইমপ্রুভ করার চিন্তা করছে, তখন কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি। মোট কথা, একটা মানুষের ওয়েবসাইট, সেটা হোক নতুন ওয়েবসাইট অথবা সেটা হোক পুরাতন ওয়েবসাইট, এই কিওয়ার্ড রিসার্চে কিন্তু আমরা কি করে থাকি, ওই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে থাকি যেন ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি যেন বেটার কন্টেন্ট লিখতে পারি যেগুলা গুগলে সহজে র্যাঙ্ক করবে। আচ্ছা, আমাদের কিওয়ার্ড রিসার্চের সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। যখনই আমরা কিওয়ার্ড রিসার্চ করব বা আমরা ট্রাই করব যে কিছু কিওয়ার্ড খুঁজে বের করার, আমরা ট্রাই করব ওই কিওয়ার্ডগুলো যেন রিলিভেন্ট হয়, বা আমার ক্লায়েন্ট যেই কিওয়ার্ডটা দিবে, আমার ক্লায়েন্ট যে প্রাইমারি কিওয়ার্ডটা দিবে আমাকে, ওইটার সাথে যেন আমার কিওয়ার্ডগুলো যেন রিলেভেন্ট হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি আমরা মাথায় রাখবো আমরা যখন কিওয়ার্ড পিক করব তখন কিন্তু কিওয়ার্ডগুলো এমন নিতে হবে সেগুলো যেন লং টেল কিওয়ার্ড হয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। লং টেল কিওয়ার্ড কেন? লং টেল কিওয়ার্ডগুলা স্পেসিফিক হয়, একটা ইউজারের কিন্তু পরিপূর্ণ উত্তরটা কিন্তু লং টেল কিওয়ার্ডে থাকে, বা পরিপূর্ণ আশা আকাঙ্ক্ষা কিন্তু লং টেলে থাকে। লাইক আমি যদি কম্পেয়ার করি, আমরা যদি নর্মালি যদি দেখি, এইচপি ল্যাপটপ যেটা একটা শর্ট টেল কিওয়ার্ড, এটা দিয়ে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। বাট যখন একটা মানুষ সার্চ করে এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ওইটার থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষ এইচপি ল্যাপটপের প্রাইসটা জানতে চাচ্ছে, তাও কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ। তো এই লং টেল কিওয়ার্ড নেওয়ার একটা সুবিধা হচ্ছে এই কিওয়ার্ডগুলো স্পেসিফিক হয়। তাছাড়া লং টেল কিওয়ার্ডের দ্বিতীয় সুবিধা হচ্ছে এগুলার কম্পিটিশন কম থাকে। লং টেল কিওয়ার্ডের আরও একটা সুবিধা হচ্ছে এগুলার একটা ভালো একটা সার্চ ভলিউম থাকে, যে সার্চ ভলিউম থাকার কারণে কিন্তু সহজেই আমরা সেই কিওয়ার্ডগুলোকে পিক করতে পারি। মোট কথা হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলো স্পেসিফিক হয়, হালকা একটা ভালো সার্চ ভলিউম থাকে, আর
এটার কম্পিটিশন কম থাকায় সহজে র্যাঙ্ক করা যায়। এই কারণে আমরা যখনই কিওয়ার্ড রিসার্চ করব আমরা ট্রাই করব লং টেল কিওয়ার্ড নিতে। লং টেল কিওয়ার্ড কি? 3 ওয়ার্ড থেকে তার উপরে যত ধরনের ওয়ার্ড যাইতে পারে তাকে আমরা লং টেল বলবো। আর সাধারণত 1 থেকে 2 ওয়ার্ডের কিওয়ার্ডগুলোরে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলে থাকি। আচ্ছা, এই কথাই বললাম, এই যে অ্যাভয়েড করতে হবে শর্ট টেল কিওয়ার্ডগুলোকে, কেননা শর্ট টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম যদিও বেশি, শর্ট টেল কিওয়ার্ডের কিন্তু আপনার কম্পিটিশনটাও বেশি। তো সার্চ ভলিউম বেশি হওয়ার পরেও কিন্তু আমরা নিতে পারি না কেন? কারণ এটার কম্পিটিশন অধিক হাই, আর অধিক হওয়ার কারণে আমরা কিন্তু শর্ট টেলটাকে অ্যাভয়েড করার ট্রাই করব। আর পাশাপাশি আমরা স্পেসিফিক নেব। আমি একটু আগে বলেছি লং টেল কিওয়ার্ডগুলো স্পেসিফিক থাকে, তার মানে আমরা স্পেসিফিক কিওয়ার্ড নেওয়ার ট্রাই করব। তার মানে আমাদের ক্লায়েন্ট যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছে, আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় মাথায় রাখবো ওই কিওয়ার্ডের সাথে যেন আমার কিওয়ার্ড রিসার্চ করা শিটের কিওয়ার্ডগুলো যেন রিলেভেন্ট থাকে, ওগুলো যেন লং টেল থাকে, আমরা যেন শর্ট টেল কিওয়ার্ডগুলো অ্যাভয়েড করি। আর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে আমরা স্পেসিফিক কিওয়ার্ডগুলো খোঁজার ট্রাই করব, যেগুলা একটা ইউজারের কিন্তু পরিপূর্ণ উত্তর দেয়, এরকম টাইপের। যখনই আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন কিন্তু আমাদের কিন্তু কিছু কোয়েশ্চেন আমাদের ক্লায়েন্টকে করতে হবে। যেমন আমরা কি কি কোয়েশ্চেন করতে পারি আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা বলতে পারি যে হোয়াট ইজ ইয়োর প্রাইমারি কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, সিড কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড। এখানে প্রাইমারি, টার্গেটেড, সিড আর ফোকাস কিন্তু আমি একই অর্থে ব্যবহার করেছি। মানে আপনি চাইলে ক্লায়েন্টকে আস্ক করতে পারেন হোয়াট ইজ ইয়োর প্রাইমারি কিওয়ার্ড, অথবা আপনি চাইলে আস্ক করতে পারেন হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড, অথবা আপনি আস্ক করতে পারেন হোয়াট ইজ ইয়োর সিড কিওয়ার্ড, অথবা আপনি আস্ক করতে পারেন হোয়াট ইজ ইয়োর ফোকাস কিওয়ার্ড। এই জিনিসটা আস্ক করতে হবে কিওয়ার্ড রিসার্চ করার সময়, কেননা ক্লায়েন্ট কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছে সেটা জানাটা কিন্তু আমার জরুরি। তারপরে কিন্তু আমি আমার কিওয়ার্ড রিসার্চটা শুরু করতে পারবো। তো এখানে আমরা একটা ধরে নিয়েছি যে ক্লায়েন্ট আমাকে উত্তরে বলছে যে প্লাম্বার ইন ইউকে। ক্লায়েন্ট আমাকে বলছে কি প্লাম্বার ইন ইউকে। আচ্ছা, এখানে আমরা একটা বিজনেসকে আমাদের ক্লায়েন্ট হিসাবে কল্পনা করব যেন আপনারা এই প্রসেসটা বুঝতে পারেন। আচ্ছা, ওকে, আমরা একটা ওয়েবসাইটকে নিলাম। ওকে, ডান। মনে করেন এই ওয়েবসাইটটা আমাদের কাছে এসেছে, আসার পরে যে জিনিসটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা কিওয়ার্ড রিসার্চ করাতে চাচ্ছে। এখন আমার প্রথমেই ওকে যে প্রশ্নটা করতে হবে হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড, তোমার প্রাইমারি কিওয়ার্ডটা কি? সে আমাকে বলল কি প্লাম্বার ইন ইউকে, এটা হচ্ছে ওর টার্গেটেড কিওয়ার্ড। তারপর আমাকে ওকে জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ ইয়োর টার্গেটেড লোকেশন, তোমার টার্গেটেড লোকেশনটা কি সেটা আমারে বলো। এটা জানাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে বলল কি ইউনাইটেড কিংডম। তো এই জিনিসটাও কিন্তু আমাদের জানতে হবে যে সে কোন দেশে র্যাঙ্ক করতে চায়, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি ওকে কিন্তু আরও কিছু কোয়েশ্চেন করতে পারি যে এনি ডিমান্ড। নর্মালি ক্লায়েন্টরা এই এনি ডিমান্ডের মধ্যে আমাদেরকে বলে থাকে যে ভাই আমার কোনো ডিমান্ড নাই, তুমি যেসব কিওয়ার্ডগুলো প্রফিটেবল, যেগুলো আমার ওয়েবসাইটের জন্য বেটার হয় ওইগুলা দেবা। বাট ক্লায়েন্ট যদি একটু প্রফেশনাল হয় তাহলে কিন্তু সে আপনাকে বলতে পারে এমএসবি হচ্ছে মোর দেন 30 বা মান্থলি সার্চ ভলিউম হতে হবে, যে কিওয়ার্ডগুলো তুমি আমারে দিবা ওই কিওয়ার্ডগুলোর মান্থলি সার্চ ভলিউম 30-এর অধিক হতে হবে। আর মান্থলি সার্চ ভলিউমটা কি, এখান থেকে একটা প্রশ্ন জাগলো। মান্থলি সার্চ ভলিউম দিয়ে বোঝায় একটা নির্দিষ্ট লোকেশনে একটা নির্দিষ্ট কিওয়ার্ড লেখে গত এক মাসে কতজন ব্যক্তি সার্চ করতেছে। আবার কারো মতে হচ্ছে যে একটি নির্দিষ্ট কিওয়ার্ড লেখে একটি নির্দিষ্ট লোকেশনে গত এক বছরে যতজন সার্চ করতেছে, যতবার সার্চ হইতেছে তাকে আমরা 12 দিয়ে ভাগ করলে যেটা বের হয় তাকে আমরা বলবো মান্থলি সার্চ ভলিউম, অনেকের মতে এভারেজ মান্থলি সার্চ ভলিউম। যেহেতু আমরা বলতেছি যে এক বছরে ইউনাইটেড কিংডমে প্লাম্বার ইন ইউকে লেখে যতবার সার্চ হয়েছে তাকে 12 দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো তাকেই আমরা বলবো কি মান্থলি সার্চ ভলিউম। আবার কারো মতে ইউনাইটেড কিংডম লেখে এক মাসে, ইউনাইটেড কিংডমে প্লাম্বার ইন ইউকে লেখে এক মাসে যেই পরিমাণ সার্চেস হয়েছে তাকেও বলা হবে মান্থলি সার্চ ভলিউম। এটা দুইটা মত আছে। তো আমরা বুঝতে পারলাম যে মান্থলি সার্চ ভলিউম দিয়ে বোঝাচ্ছে যে এক মাসে কতবার
প্লাম্বার ইন ইউকে লেখে ইউনাইটেড কিংডমে সার্চেস হচ্ছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট লোকেশনে নির্দিষ্ট কিওয়ার্ড লেখে 1 মাসে যা সার্চ হয় তাকে আমরা বলবো মান্থলি সার্চ ভলিউম। তো অনেক সময় ক্লায়েন্ট কিন্তু বলে দেয় যে তুমি যে আমার কিওয়ার্ডগুলো দিবা ওইগুলো অবশ্যই কি হতে হবে, ওইগুলোর মান্থলি সার্চ ভলিউম 30-এর বেশি হতে হবে। কেননা দেখেন এসইওর কিন্তু মূল উদ্দেশ্য দিন শেষে ট্রাফিক পাওয়া। একটা কিওয়ার্ডের যদি ন্যূনতম যদি সার্চ ভলিউম যদি না থাকে তাহলে সেটা থেকে কিন্তু আমরা কোনো ট্রাফিকই পাবো না। এই কারণে মান্থলি সার্চ ভলিউম যেন কিছু থাকে সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি সে আমাকে বলতে পারে যে তুমি আমার জন্য রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে বের করবা। সে আরও একটা কথা বলতে পারে, সে বলতে পারে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি হতে হবে কি লেস দেন 29। আচ্ছা, সে কিন্তু এটাও বলে দিতে পারে কিওয়ার্ড ডিফিকাল্টি হবে লেস দেন 29। এখানে লেস দেন 29 দিয়ে বা কেডি দিয়ে আমি কি বুঝাইলাম, কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করা কতটুকু টাফ সেটা আমরা বুঝতে পারি কেডি দেখে। তো কেডি যত বেশি হবে তত র্যাঙ্ক করা টাফ, কেডি যত অল্প হবে বা কম হবে তত র্যাঙ্ক করা সহজ। এই কারণে আমরা বলছি যে কেডি 29-এর ভিতর থাকতে হবে। 29 কেন? কেননা 29-এর ভিতরে যদি কেডিটা থাকে তাহলে ওই কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করাটা অনেক ক্ষেত্রেই পসিবল হয়ে যায়। আচ্ছা, বা তুলনামূলক সহজ থাকে। এই কারণে আমরা বলবো যে কেডি নেওয়ার সময় আমরা 29-এর নিচে নেওয়ার ট্রাই করব, 29-এর উপরে না যাওয়াটাই বেটার। পাশাপাশি অনেক ক্লায়েন্ট আছে তারা এটাও বলে দিতে পারে যখন তুমি আমার কিওয়ার্ড দিবা ওই কিওয়ার্ডগুলোর ইন্টেন্ট হতে হবে কমার্শিয়াল অথবা ট্রানজ্যাকশনাল। আবার অনেকে এসে বলতে পারে যে নেভিগেশনাল ইন্টেন্ট হতে হবে। তো ইন্টেন্টে কিন্তু আবার 4 প্রকার, যেমন একটা আছে নেভিগেশনাল, একটা হচ্ছে ইনফরমেশনাল। যখন মানুষ গুগলে গিয়ে কোনো কিছু প্রশ্ন করে তখন ওইসব কিওয়ার্ড গিয়ে বলবো আমরা ইনফরমেশনাল। যেমন সে সার্চ করতে পারে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে একটা ইনফরমেশন, এটা এই কিওয়ার্ডের ইন্টেন্ট হবে ইনফরমেশনাল। আবার কেউ যদি এরকমভাবে লেখে সার্চ করে যে এসইও এক্সিলেন্স কোর্স ম্যাক্সিমি.com, এখানে কিন্তু সে ম্যাক্সিমির এসইও এক্সিলেন্স কোর্সটা কিন্তু সে খুঁজছে, তো এটাকে বলা হবে নেভিগেশনাল। এই কিওয়ার্ডের ইন্টেন্ট হবে নেভিগেশনাল। সিমিলারলি যখন কোনো একটা মানুষ ট্রাই করে দুইটা ব্র্যান্ডের মধ্যে কম্পেয়ার করার, লাইক হুইচ ওয়ান ইজ বেটার, এইচপি অর ল্যাপটপ, স্যামসাং অর আইফোন, অ্যাপেল, কোনটা বেস্ট, ওই সবগুলোর আমরা বলবো কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ড। আর পাশাপাশি কেউ যদি লেখে সার্চ করে যে এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, তার মানে সে একটা প্রাইস জানতে চাচ্ছে, অর্থাৎ তার উদ্দেশ্য হতে পারে ট্রানজ্যাকশন করা, তো ওইটাকে আমরা বলবো ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। ওই কিওয়ার্ডের ইন্টেন্টটা হবে ট্রানজ্যাকশনাল। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন কিওয়ার্ড রিসার্চ উই ট্রাই টু ফাইন্ড লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ভলিউম কিওয়ার্ডস দ্যাট আর প্রফিটেবল, যেটা প্রফিটেবল। তো এই লেসনেই কিন্তু আমরা সরাসরি এই ক্লায়েন্টের জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করা শিখে যাব, যেটা হচ্ছে আপনাদের জন্য সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট। তো এটার জন্য আমরা যেটা করছি, আমরা এসইএম রাস্টটা ইউজ করব, বাট এসইএম রাস্টার প্রাইস যেহেতু খুবই বেশি, তো আমরা চাইলে কিন্তু এসইও টুল বিডি থেকে কিন্তু খুবই কম মূল্যে এই এসইএম রাস্টটা কিনে নিতে পারি। তো আমরা বেসিক্যালি এসইএম রাস্ট দিয়ে কিন্তু ইয়েটা করার ট্রাই করতেছি, কিওয়ার্ড রিসার্চ করার। ওকে, তো যাই হোক আমরা এসইএম রাশে চলে আসি। ওকে ওকে, খুব সুন্দর, আমরা এসইএম রাশে চলে আসলাম। আচ্ছা, এটা না, এটা তো অনেক সময় একটু ঝামেলা করে, আমরা আরেকটা কাজ করি, আমরা এখানে আসি, দেখি। ওকে, একটু সময় নেবে। ওকে, তো আমরা চলে আসলাম এসইএম রাশির ভিতরে, আর এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার ট্রাই করব। আচ্ছা, তো আমরা চলে আসি আমাদের শীটটাতে। ওকে, আমরা যদি দেখি এসইও মিনি কোর্স কিওয়ার্ড রিসার্চ। ওকে, তো আমাদের এখন একটা কিওয়ার্ড রিসার্চ করার পালা, চলুন আমরা করি। তো আমাদের কিওয়ার্ডটা ছিল প্লাম্বার ইন ইউকে। ওকে, এটাকে আমরা একটু কপি করলাম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ক্লায়েন্ট টার্গেটেড কিওয়ার্ড দেওয়ার পরে আপনি যদি সিমিলার ইয়েতে যদি কম রেজাল্ট পান, আপনি কিন্তু চাইলে পরিবর্তনও করতে পারবেন।
বাট তেমন একটা পরিবর্তন করতে পারবেন না, আপনার কিন্তু প্রায় একেবারে হুবহু ম্যাচ রাখতে হবে। লাইক আমি এখানে প্লাম্বিং ইন ইউকে ইউজ করতে চাইলে পারি। আচ্ছা, তো যাই হোক আমরা প্লাম্বার ইন ইউকেটাই করব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে কাজটা করব, আমরা এখান থেকে চলে আসব কিওয়ার্ড ওভারভিউতে। আমরা কিওয়ার্ড ওভারভিউতে চলে আসলাম। ওকে, একটু সময় নেবে। আচ্ছা, এখানে আসার পরে কিন্তু আমরা চাইলে আমাদের কিওয়ার্ডটা বসায় দিতে পারবো। আপনারা চাইলে কিন্তু একের অধিকও কিওয়ার্ড বসায় দিতে পারবেন। আচ্ছা, তো আমরা কিওয়ার্ডটা বসাইলাম, যে কিওয়ার্ডটা বা যে টার্গেটেড কিওয়ার্ডটা আমাকে ক্লায়েন্ট দিছিল সেটা বসাইলাম। তারপরে আমরা তার লোকেশনটা দিব, টার্গেটেড লোকেশন যেটা ছিল তো আমরা ওইটা দিই। তার টার্গেটেড লোকেশন ছিল ইউকে বা ইউনাইটেড কিংডম, তো আমরা এখান থেকে ইউকেটা দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, আমরা এখানে সার্চে চাপ দিব। ওকে, এটা একটু সময় নেবে। ওকে, দেখেন সে কিন্তু 296টার মতো কিওয়ার্ড কিন্তু পাইছে। তো এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা ভিউ অল 296 কিওয়ার্ডের মধ্যে আমরা চাপ দিতে পারি। ওকে, আমরা চাপ দিলাম। ওকে, তো দেখেন আমাদের সামনে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড চলে এসেছে। ওকে, অনেকগুলা কিওয়ার্ড চলে এসেছে 296টার মতো। এখন এই জায়গায় আসার পরে আপনার যে জিনিসটা করতে হবে, আমরা কিন্তু এখানে দেখবেন আমাদেরকে এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট দেওয়া ছিল। রিকোয়ারমেন্টগুলো কি? মান্থলি সার্চ ভলিউম হতে হবে 30-এর অধিক। হ্যাঁ, কারণ একটা কিওয়ার্ডের অবশ্যই সার্চ ভলিউম থাকতে হবে। কেডি হতে হবে লেস দেন 29, মানে 29-এর কম হতে হবে। আর ইনটেন্ট হতে হবে কমার্শিয়াল আর ট্রানজ্যাকশনাল। এভাবে কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো এটার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, প্রথমেই আমাদের যে জিনিসটা করতে হবে, দেখেন এখানে অনেকগুলাতে কিন্তু এনএ লেখা। লাইক আমি যখনই কিন্তু ফিল্টারিং করব কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে, এখানে দেখেন কেডি, তখনই কিন্তু আমাদের কিওয়ার্ডগুলা কিন্তু এইসব কিওয়ার্ডগুলো কিন্তু আর পিক করবে না। আর দিন শেষে আমরা খুবই কম কিওয়ার্ড পাবো। তো এটার কারণে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আপডেট ম্যাট্রিক্সের মধ্যে চাপ দিতে হবে, কিওয়ার্ড অন দিস পেজ 100, এখানে একটা চাপ দিতে হবে। তাহলে যেটা হবে, এই পেজের 100টা কিওয়ার্ডকে কিন্তু সে কি করবে, একেবারে ভালোভাবে আপডেট করে নিবে। সেক্ষেত্রে কিন্তু ওইগুলার কেডিগুলোও বের হয়ে যাবে। আচ্ছা, এই কাজটা আমরা প্রথমেই করার ট্রাই করব। তো আমরা করলাম, একটু সময় নেবে এই জিনিসটা, এই প্রসেসটা হতে একটু সময় লাগে। তো আমরা ততক্ষণ ওয়েট করব। ওকে, তো প্রসেসটা প্রায় ডান। দেখেন এগুলো সবগুলা কিন্তু কি করে নিল, আপডেট করে নিল। আচ্ছা, সবগুলা আপডেট করে নিল। একটা জিনিস মনে রাখবেন, আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে বলতো যে মান্থলি সার্চ ভলিউম হবে মোর দেন 20, তাহলে কিন্তু আমাদের জন্য একটু বেটার হয়। সেক্ষেত্রে আমরা একটু বেশি কিওয়ার্ড পাবো। বাট সে যেহেতু 30 বলছে, আমরা 30তেই থাকার ট্রাই করি। ওকে, তো আমরা আপডেট করে নিলাম। করার পরে আমাদের যেটা করতে হবে, প্রথমে এই দেখেন আমরা কেডিতে চলে আসব। বলছিল 29-এর বেশি কেডি নেওয়া যাবে না। তো আমরা যেটা আর 29 কেন, দেখেন বলতেছে কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা দেখে বোঝা যায় একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করা কতটুকু টাফ। সে বলতেছে কেডি যদি 0 থেকে 14 হয় তাহলে এটাতে র্যাঙ্ক করা ভেরি ইজি, আর যদি 15 থেকে 29 হয় তাহলে কিন্তু এটাতে র্যাঙ্ক করা ইজি। এই কারণেই কিন্তু আমরা 29টার কথা বলেছিলাম। তো আমরা এখানে কি করব, ফ্রম মানে শুরু আর টু মানে শেষ। আমরা এখানে 2তে 29 বসাবো, মানে 29-এর বেশি যেন আর না থাকে। তো আমরা 29 বসানোর পরে অ্যাপ্লাই মারলাম। দেখবেন 296টা কিওয়ার্ড থেকে কিন্তু এখন অনেকগুলাই কমে যাবে। কমে কোথায় চলে আসছে, মাত্র 81টা কিওয়ার্ড আছে, যেগুলা প্রত্যেকটাতেই কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারবো, কেননা এইগুলার কোনোটার কেডি কিন্তু 29-এর বেশি না। আচ্ছা, তো আমরা প্রথম জিনিসটা পেয়ে ফেললাম। দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি ছিল? দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল মান্থলি সার্চ ভলিউম হতে পারবে না, বা মান্থলি সার্চ ভলিউম 20-এর কম হতে পারবে না, অর্থাৎ 20-এর বেশি হতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, ফ্রমের মধ্যে 20 বসাবো, আর 2তে আমরা কিছুই বসাবো না, কারণ 20-এর উপরে যাই আসে তাই আমার জন্য ভালো। বাট শুরু হতে হবে কোথা থেকে, 20 থেকে। তো আমরা এখানে 20 দিলাম, দেওয়ার পর আমরা এখানে একটা অ্যাপ্লাইয়ে চাপ দিলাম। এখন দেখবেন কিওয়ার্ডের সংখ্যা আরও কমে যাবে। দেখেন এখন যেসব কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু প্রফিটেবল কিওয়ার্ড, কেননা এগুলার প্রত্যেকটারই কি আছে, প্রত্যেকটারই কিন্তু অ্যাটলিস্ট 20টা করে মান্থলি সার্চ ভলিউম আছে। বাট যেহেতু বলা হয়েছিল যে 20 না,
আমাদের রিকোয়ারমেন্টে আমাদের ক্লায়েন্ট বলছিল যে মোর দেন 30 হতে হবে। তাইলে আমরা যেটা করব এখান থেকে 20ও না, এখান থেকে আমরা 30 করে দেব। আমরা 30 করে দিয়ে আবার এপ্লাই চাপ দিলাম। ওকে, দেখেন এখন আমার কাছে মাত্র 24টা কিওয়ার্ড আছে, যেগুলারে কিন্তু আমরা ডিরেক্ট টার্গেট করতে পারি। তারপর আমাদের ক্লায়েন্ট ইনটেন্টের কথা বলছিল, তো আমরা ইনটেন্টে চাপ দিলাম। সে বলছে শুধুমাত্র কমার্শিয়াল আর ট্রানজ্যাকশনাল ইনটেন্টের কিওয়ার্ডগুলোই আমরা নিতে পারবো। তো নিলাম, নেওয়ার পরে আমরা অ্যাপ্লাই চাপ দিলাম। এখন দেখি কয়টা কিওয়ার্ড থাকে। সে বলছে 16টা কিওয়ার্ড আছে। এখন আমরা যদি এই 16টা কিওয়ার্ড নিয়ে যদি কথাবার্তা বলি, এই 16টা কিওয়ার্ডে কিন্তু আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডের সাথে কিন্তু রেলিভেন্ট। প্রথম কথা রেলিভেন্ট, এগুলাতে আমরা কমার্শিয়াল আর ট্রানজ্যাকশনাল ইনটেন্টটা নেওয়ার ট্রাই করছি। এগুলা প্রত্যেকটার মান এমএসবি কিন্তু মোর দেন 30 আর এগুলার কেডি কিন্তু লেস দেন 29। অর্থাৎ এটা কিন্তু আমার বিজনেসের জন্য একটা প্রফিটেবল কিওয়ার্ড। এই 16টা কিওয়ার্ডই কিন্তু আমাদের বিজনেসের জন্য কিন্তু একটা প্রফিটেবল কিওয়ার্ড। তো আমরা কিন্তু এভাবে কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি। শেষে আমাদের যেটা করতে হবে, এক্সপোর্টের মধ্যে আমরা চাপ দিব, তারপর এটাকে এক্সেল ফাইলে আমরা কি করে দিব, ডাউনলোড করে দিব। আপনারা চাইলে কিন্তু আরও একটা কাজ করতে পারেন। এক্সেল ফাইলে ডাউনলোড দেওয়ার পরে আপনারা যেটা করতে পারেন, আপনারা এখানে এসে লিখতে পারেন sheet.new। আমরা লিখলাম sheet.new, একটা আমরা গুগল স্প্রেডশিট ওপেন করলাম। তারপর আমরা যেটা করব, ফাইলে যাব, আমরা চলে যাব ফাইলে, আমরা চলে যাব ওপেনে। ফাইল থেকে ওপেনে গেলাম, এখান থেকে আমরা আপলোড করলাম, ব্রাউজে চাপ দিলাম। তারপর আমরা সরাসরি চলে যাব ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পরে এই যে আমরা এই ফাইলটা সিলেক্ট করলাম, তারপর আমরা ওপেন করলাম। এতে কিন্তু খুব সহজে স্প্রেডশিটে কিন্তু আমাদের ফাইলটা চলে আসবে। দেখেন খুবই সহজেই কিন্তু স্প্রেডশিটে আমাদের ফাইলটা চলে আসলো। এখন আমাদের যেটা করা লাগবে, কিওয়ার্ডটা লাগবে, আমাদের ইনটেন্টটা লাগবে, আমাদের ভলিউমটা লাগবে, কিওয়ার্ড ডিফিকাল্টি লাগবে। অনেকে সিপিসিটা রাখে, বাট লাগবে না ওইগুলা। আর বাদ বাকিগুলো আমরা কি করে দেব, রাইট ক্লিক করে জাস্ট ডিলিট করে দিব। আর এগুলাতে আমরা কি করার ট্রাই করব, একটা কালার দেওয়ার ট্রাই করব। ওকে, তো দেখেন খুব সহজেই কিন্তু আমরা কি করে ফেললাম, আমরা কিন্তু একটা কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম। এখন এই প্রত্যেকটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু আমি চাইলে কি করতে পারবো, কন্টেন্ট লিখতে পারবো। আর ওইসব কন্টেন্ট থেকে কিন্তু আমার র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি হাই থাকবে, কেননা এগুলোর প্রত্যেকটার কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু তুলনামূলক কম। তাছাড়া এগুলার সার্চ ভলিউম যেহেতু ভালো, অ্যাটলিস্ট 30-র উপর, তার মানে এগুলা কিন্তু প্রফিটেবল কিওয়ার্ড, আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড। তার মানে অবশ্যই আমরা লো কম্পিটিটিভ, রিলেভেন্ট এমনকি প্রফিটেবল কিওয়ার্ডগুলা বের করার ট্রাই করব কিওয়ার্ড রিসার্চে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের কিন্তু আমাদের আরও কয়েকটা ধাপে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, যেটা আপনারা দেখতে পারবেন আমাদের ম্যাক্সিমের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্সটা যদি আপনারা করেন, যেটা আমার করানোই কোর্স, সেখানে কিন্তু দেখেন কিওয়ার্ড রিসার্চের উপরে কিন্তু 6টার মতো ক্লাস আছে। আপনারা জাস্ট এই যে প্রথমটা দেখলেন যে কিওয়ার্ড রিসার্চ ইউজিং সেমরাশ, আমরা এই ক্লাসটা আজকে দেখলাম আমাদের এসইও মিনি কোর্সে। তাছাড়াও কিন্তু আরও 3-4টা উপায় কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব, যেখানে আছে কম্পিটিটর কিওয়ার্ড স্পাই, যেখানে আছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ, যেখানে আছে কিওয়ার্ড রিসার্চ ফর লোকাল ওয়েবসাইট। তো আপনারা যারা আমাদের ওই কোর্সটা পারচেস করবেন, তারা কিন্তু সহজেই কিন্তু একদম কিওয়ার্ড রিসার্চের এ থেকে একদম জেড পর্যন্ত কিন্তু সব কিছুই কিন্তু দেখতে পারবেন। তাছাড়া আপনারা যদি এই কোর্সটি নাও করতে চান, তাহলে কিন্তু কোনোই সমস্যা নেই। আপনারা কিন্তু খুব সহজেই চাইলে কিন্তু ইউটিউবের ভিডিও দেখেও কিন্তু এগুলা শিখে নিতে পারবেন। জাস্ট আপনাদের একটু ঘাটাঘাটি করে খুঁজে নিতে হবে। আমরা দেখেন কত সহজে কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চের ধাপটাও কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো এই লেসনটা থেকে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে যে একদম বিগিনার লেভেল আইডিয়া নিয়েছি এরকম না, আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ নিয়ে আজকে কিন্তু খুবই অ্যাডভান্স একটা আইডিয়া নিয়েছি। আপনি এই যে এখন যতটুকু শিখলেন, এতটুকু সার্ভিসও কিন্তু আপনি চাইলে মার্কেট প্লেসে দিয়ে একটু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন, অথবা আপনি ফ্রিল্যান্সিংয়ে সার্ভিস দিতে পারবেন। জাস্ট এই এতটুকুই যদি আপনি জানেন, তাও কিন্তু আপনার জন্য মোর দেন এনাফ। তো এই যে এই লেসনে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়েও একটু ভালোভাবে জেনে নিলাম। নেক্সট ফেজে আমরা দেখব কন্টেন্ট অডিট নিয়ে, আর সেখানে আমরা একটা লাইভ কন্টেন্টকে অডিট করার ট্রাই করব। আচ্ছা, তো এখন আমরা একটা কন্টেন্ট অডিট করব WPS ইনভেন্টর থেকে, যেটা আমারই একটা ওয়েবসাইট। আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটে ঘুরে দেখতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের ব্লগে চলে যাই এবং একটা কন্টেন্ট অডিট করা
শুরু করি। আচ্ছা, তো আজকে আমরা এই কন্টেন্টটাই অডিট করি। আমরা চলে গেলাম এই কন্টেন্ট অডিট করতে, যেটার নাম হচ্ছে অন পেজ এসইও এসেনশিয়াল 7 প্রুভেন টিপস টু বুস্ট র‍্যাঙ্কিং। আচ্ছা, তো এই কন্টেন্টটাকে আমরা এখন অডিট করব। আচ্ছা, কন্টেন্ট অডিট করার আগে আপনার কিন্তু কিছু জিনিস রেডি করে রাখতে হবে। যেমন আমরা এখানে কিন্তু একটা এক্সটেনশন রেডি করে রেখেছি, যেটার নাম হচ্ছে ডিটেইলড এসইও এক্সটেনশন, যেটা আপনারা কোথায় পাবেন? আপনারা যদি লেখেন ক্রোম ওয়েব স্টোর। আচ্ছা, আমরা যদি লিখি ক্রোম ওয়েব স্টোর লিখে যদি আমরা সার্চ করি, তারপর আমরা এই রেজাল্টে যদি চলে আসি, আমরা যদি এখান থেকে আমরা যদি লিখি যে ডিটেইলড এসইও এক্সটেনশন, তাইলে এই এক্সটেনশনটা আপনাদের জাস্ট কি করতে হবে? অ্যাড টু ক্রোম করতে হবে। আচ্ছা, তাইলে আমরা সরাসরি কন্টেন্ট অডিটে চলে যাই। আর কন্টেন্ট অডিট করার জন্য আপনার কিন্তু এরকম একটা শিট রেডি থাকতে হবে। আচ্ছা, তো চলেন আমরা কন্টেন্ট অডিটটা করি। প্রথমেই আমাদের একটা কন্টেন্টে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে এটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আর ইউআরএলটা পারফেক্ট আছে কিনা। আর তারও আগে আমাদের জানতে হবে এই কন্টেন্টটার জন্য মূলত কোন কিওয়ার্ডটাকে ফোকাস করা হয়েছে, বা কোন কিওয়ার্ডটাকে ফোকাস করে এই কন্টেন্টটা লেখা হয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। মানে যে কোনো কন্টেন্টই হোক, আমাদের আগে জানতে হবে যে ওই কন্টেন্টটা কোন প্রাইমারি কিওয়ার্ডের উপর বা কোন ফোকাসড কিওয়ার্ডের উপর ভিত্তি করে লেখা হয়েছে। আমাদের এই যে কন্টেন্টটা আছে এটা লেখা হয়েছে অন পেজ এসইও এসেনশিয়াল এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে। আচ্ছা, তো আমরা এই যে অন পেজ এসইও এসেনশিয়াল যে কিওয়ার্ডটা আছে এটার উপর ভিত্তি করে আমাদের এই কন্টেন্টটাকে অডিট করা ট্রাই করব। তার মানে আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি ছিল এই কন্টেন্টের জন্য? অন পেজ এসইও এসেনশিয়াল, এই কথাটা আমরা জাস্ট মাথায় রাখবো। এখন আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা আমাদের কন্টেন্ট অডিটটা শুরু করি। ওকে, আমরা যদি ডিটেইল এসইও এক্সটেনশনে যদি চাপ দেই, তাহলে সে বলতেছে আমার এই কন্টেন্টের টাইটেল হচ্ছে অন পেজ এসইও এসেনশিয়াল 7 প্রুভেন টিপস টু বুস্ট র‍্যাঙ্কিং। প্রথমেই আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের টাইটেল কখনোই 60 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। আমার কন্টেন্টটা হচ্ছে মাত্র 55 ক্যারেক্টারের। মনে রাখবেন একটা স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, এন একটা ক্যারেক্টার, স্পেসটা একটা ক্যারেক্টার, পি একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার। এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। যখন একটা টাইটেল দেখবেন মাথায় রাখবেন যে টাইটেলটা 60 ক্যারেক্টার বেশি হলে সেটা অপটিমাইজড না। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের এই টাইটেলটাকে কপি করব। আমরা কপি করলাম, নিয়ে আমাদের কন্টেন্ট অডিটের শিটের মধ্যে আমরা রেখে দিলাম। ওকে, আমরা এটাকে পেস্ট করলাম। এখন এই টাইটেলটা অপটিমাইজড কি অপটিমাইজড না সেটা আমরা কিভাবে বুঝতে পারি? প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই টাইটেলটা 60 ক্যারেক্টার ক্রস করতেছে না তার ভিতরে আছে। যদি ভিতরে থাকে তাহলে ক্যারেক্টারের দিক দিয়ে সেটা অপটিমাইজ। তারপরেও আরও 4টা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমার টাইটেলের বিগিনিংয়ে আছে কিনা। আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমার টাইটেলের বিগিনিংয়ে আছে কিনা। আমার টার্গেটেড কিওয়ার্ডটা কিন্তু এখানে আমার টাইটেলের বিগিনিংয়েই আছে। দ্বিতীয় যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এই টাইটেলটা কোনো একটা সেন্টিমেন্ট প্রকাশ করে কিনা। যেমন এটা কি দেখতে কিওয়ার্ডের মতো লাগে নাকি এটা কোনো একটা সেন্টিমেন্ট প্রকাশ করে। আমরা যদি একটু পড়ি, অন পেজ এসইও এসেনশিয়াল 7 প্রুভেন টিপস টু বুস্ট র‍্যাঙ্কিং, মানে অন পেজ এসইওর সম্পর্কে যা যা লাগবে 7টা প্রুভেন টিপস যেটা আপনার র‍্যাঙ্কিং বুস্ট করতে সাহায্য করবে। তার মানে অবশ্যই কিন্তু এই কিওয়ার্ডের একটা বা এই টাইটেলের কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট কিন্তু আছে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে আমাদের প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ডটা কিন্তু টাইটেলের একদম শুরুতেই ছিল। দ্বিতীয় কথা, আমাদের এই টাইটেলটা কিন্তু একটা সেন্টিমেন্ট প্রকাশ পায়। তাহলে আমরা 2টা জিনিস দেখলাম আছে। থার্ড, আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার এই টাইটেলের মধ্যে পাওয়ার ওয়ার্ড আছে কিনা। পাওয়ার ওয়ার্ড মানে কি একটু যদি আমি বলে দিই, এই যে দেখেন কি বলছে 7 প্রুভেন টিপস। আমি কিন্তু চাইলে বলতে পারতাম 7 টিপস, একই কথা, বাট এই প্রুভেন দিয়ে কিন্তু এই টিপসটার একটু আমি কি দিলাম, পাওয়ার দিলাম। বা আমি কিন্তু বলতে পারতাম 7 টিপস টু র‍্যাঙ্কিং, এটা বলা যেত। আমার কিন্তু বুস্ট না বললেও চলতো, বাট এই বুস্ট দিয়ে কিন্তু আমি আমার এই টাইটেলে একটা পাওয়ার প্রদান করলাম। তো এইগুলা কি আমরা কি বলবো,
পাওয়ার ওয়ার্ড বলবো। তো দেখেন এখানে কিন্তু একটা পাওয়ার ওয়ার্ড আছে, এই যে আরো একটা পাওয়ার ওয়ার্ড আছে। তার মানে আমাদের মাথায় রাখতে হবে আমাদের টাইটেলে যেন অন্ততপক্ষে একটা পাওয়ার ওয়ার্ড থাকে, সেটা দেখো আমরা বুঝবো যে এটা অপটিমাইজড কি অপটিমাইজড না। তার মানে 3টা জিনিস চলে গেল। 4 নাম্বার আমরা যে জিনিসটা মাথায় রাখতে পারি যে আমাদের টাইটেলে একটা নাম্বার আছে কিনা, দেখেন এখানে কিন্তু একটা নাম্বার আছে। তার মানে আমরা বলতে পারলাম যে আমার টাইটেলটা 60 ক্যারেক্টারের ভিতরে, এটাতে টার্গেটেড কিওয়ার্ডটা বিগিনিং এ আছে, এটা একটা সেন্টিমেন্ট প্রকাশ করে, এটাতে পাওয়ার ওয়ার্ড আছে, এটাতে একটা নাম্বার আছে। সুতরাং আমরা বলবো এই টাইটেলটা কি, এখানে দেখেন 2টা আমরা করে দিয়েছি, ড্রপ ডাউন করছি। তো আমরা এখান থেকে আমরা দিয়ে দিলাম কি এই টাইটেলটা একটা অপটিমাইজড টাইটেল। তারপরে আমাদের দেখতে হবে যেটা আমার এই যে কন্টেন্টটা এটার মেটা ডেসক্রিপশনটা অপটিমাইজড কিনা। মেটা ডেসক্রিপশনটা অপটিমাইজড কিনা এই হচ্ছে আমাদের টাইটেলের মেটা ডেসক্রিপশন, আমাদের এই কন্টেন্টের মেটা ডেসক্রিপশন। সেখানে মাথায় রাখতে হবে আমার প্রাইমারি ফোকাস কিওয়ার্ডটা যেন বিগিনিং এ থাকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার এই মেটা ডেসক্রিপশনটা যেন 160 ক্যারেক্টারের ভিতরে থাকে, এটা দেখেন মাত্র 147 ক্যারেক্টারে। এই 2টা জিনিস যদি ঠিকঠাক থাকে তাইলে আমরা কি বলবো, আমরা এটাকে কপি করব, কপি করে আমাদের মেটা ডেসক্রিপশনের মধ্যে বসায় দিব, আমরা পেস্ট করলাম, তারপর আমরা কিন্তু দিয়ে দিতে পারি যে হ্যাঁ এইটাও অপটিমাইজড, কেননা আমার ফোকাস কিওয়ার্ডটা বিগিনিং এ আছে আর এটা 160 ক্যারেক্টারের ভিতরেই। 3 নম্বর আমার যেটা দেখতে হবে আমাদের ইউআরএলটা অপটিমাইজ কিনা। মনে রাখবেন ইউআরএলটা অপটিমাইজ কিনা এটা বোঝার জন্য আপনার 2টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার এটা 75 ক্যারেক্টারের ভিতরে কিনা, আপনার এই যে ইউআরএলটা 75 ক্যারেক্টারের ভিতরে কিনা। আমরা যদি আমাদের ইউআরএলটা যদি দেখি, সে বলতেছে ঠিকঠাক আছে, আর এটা কিন্তু 75 ক্যারেক্টারের ভিতরেই। আমরা যদি এটাকে যদি একটু যদি কপি করি, লাইক আমি এটাকে একটু কপি করলাম, কপি করার পরে আমি যদি এখানে যদি লিখি ক্যারেক্টার কাউন্ট, আমরা যদি অনলাইন ক্যারেক্টার কাউন্টে যদি যাই, গিয়ে আমরা যদি একটু যদি পেস্ট করি, সে বলতেছে মাত্র 51 ক্যারেক্টার। দেখেন মাত্র 51 ক্যারেক্টার। আচ্ছা, তার মানে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের ইউআরএলটা 75 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, আমার ইউআরএলটা মাত্র 51 ক্যারেক্টার, তার মানে ক্যারেক্টারের দিক দিয়ে এটা অপটিমাইজ। দ্বিতীয় কথা আমরা যেটা মাথায় রাখতে হবে আমাদের ইউআরএলটার মধ্যে যেন আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা থাকে। এই যে দেখেন অন পেজ এসইও এসেনশিয়াল, এই কথাটা কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যে কিন্তু আছে। এই যে আমাদের আমাদের ইউআরএল এর মধ্যে কিন্তু অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা কিন্তু দেওয়া আছে। তার মানে আমরা এখন এই ইউআরএলটা কপি করব, কপি করার পরে এখানে আমরা যেটা করব পেস্ট করব, করার পরে বলে দিব যে হ্যাঁ এটা কি অপটিমাইজ। তারপর আমাদের যেটা দেখতে হবে আমাদের কন্টেন্টটা অপটিমাইজড কিনা। একটা কন্টেন্ট অপটিমাইজড কিনা সেটা কিভাবে বুঝবেন, টার্গেটেড কিওয়ার্ডটা একদম ফার্স্ট 10% কন্টেন্টের প্রথম 10%-এর মধ্যে কিন্তু চলে আসতে হবে। তো দেখেন আমার টার্গেটেড কিওয়ার্ড কিন্তু প্রথম 10% না, একদম শুরুতেই, মানে একদম শুরুতেই কিন্তু আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দেওয়া আছে আমাদের কন্টেন্টের শুরুতে। একটা গেল। দ্বিতীয় যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আপনার কন্টেন্টে যেন শর্ট শর্ট প্যারায় লেখা হয়। আমরা যদি দেখি যে দেখেন শর্ট শর্ট প্যারায় কিন্তু আমাদের কন্টেন্টগুলা লেখা হয়েছে। দ্বিতীয় কথাটা আমরা দেখলাম, ওকে, তার মানে আমাদের কন্টেন্টটা একদম কিন্তু ঠিকঠাকভাবেই কিন্তু আছে। তৃতীয় কথা আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের কন্টেন্টের মধ্যে টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে কিনা। তো দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু এই যে টেবিল অফ কন্টেন্টটাও কিন্তু দেওয়া আছে। তার মানে আমাদের কন্টেন্টটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি, একটা মানুষ যদি চায় যে জাস্ট এতটুকু পড়বে সে এখানে ক্লিক করলে কিন্তু সে ওই জায়গায় চলে যেতে পারছে। তার মানে এই টেবিল অফ কন্টেন্টটাও কিন্তু দেওয়া থাকতে হবে। তো এই জিনিসটা আমরা দেখলাম। তো আমাদের কন্টেন্টের কথা যদি আমরা বলি যে দেখেন আমাদের টার্গেটেড কিওয়ার্ড কিন্তু একদম শুরুতে দেওয়া, প্রথমটা গেল। দ্বিতীয় কথা আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলা আমাদের কন্টেন্টটা শর্ট শর্ট প্যারায় লেখা, আমাদের একটা টেবিল অফ কন্টেন্ট আছে, 3টা গেল। আমাদের কন্টেন্টের ভিতরে কিন্তু আমরা দেখেন ইন্টারনাল লিঙ্কিং করছি, পাশাপাশি এই যে এক্সটার্নাল লিঙ্কিং করছি। এখানে যদি আপনি ক্লিক করেন আপনি কিন্তু অন্য বাহিরের একটা সাইটে চলে যাবেন। তার মানে আমরা এক্সটার্নাল লিঙ্কিং করছি, পাশাপাশি এখানে ক্লিক করলে আপনি কিন্তু ভিতরের একটা সাইটে চলে যাবেন, মানে আমার ওয়েবসাইটের ভিতরে। তার মানে ইন্টারনাল লিঙ্কিং আমরা করছি। তো কন্টেন্টের ভিতরে ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং আছে, আমাদের কন্টেন্টের ভিতরে কিন্তু ইমেজও আছে, এটাও একটা ভালো দিক। এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে।
তাছাড়া আমাদের কন্টেন্টের হেডিংগুলো আমরা প্রপারলি লিখছি কিনা এটা দেখতে হবে। আমাদের পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, আমাদের কন্টেন্টের একটা হেডিংয়ের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা আছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। পাশাপাশি আমাদের আরও একটা জিনিস দেখতে হবে যে আমাদের কিওয়ার্ড ডেনসিটি ঠিকঠাক আছে কিনা। তো কিওয়ার্ড ডেনসিটিটা কি, যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কয়বার আছে, আমার টার্গেটেড কিওয়ার্ডটা মানে কত পার্সেন্ট টাইম আছে। নর্মালি কিওয়ার্ড ডেনসিটি 0.5 থেকে 2%-এর ভিতরে থাকাটাই রিকমেন্ডেড। 2.5-এর উপরে চলে আসলে কিন্তু আপনাকে ওয়ার্নিং দেওয়া শুরু করবে। তো যেটা কিওয়ার্ড ডেনসিটিটা কিভাবে চেক করতে হয়, লাইক অন পেজ এসইও এসেনশিয়াল এই কথাটা যদি আমার এই টোটাল পেজে যদি থাকে 10 বার, আর আমার কন্টেন্টটা যদি 1000 ওয়ার্ডের থাকে, তাহলে আমি 10-এ ভাগ দিব কত দিয়ে, 1000 দিয়ে। যেই সংখ্যাটা বের হবে ওইটাকে আমরা আবার 100 দিয়ে গুণ করব, গুণ করে আমরা দেখব যে আমাদের কিওয়ার্ড ডেনসিটি কত। এখানে বলছে 1%। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের একটু কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু খুঁজে বের করতে পারবেন। লাইক আপনি অন পেজ এসইও এসেনশিয়াল এই কথাটাকে যদি কপি করেন আর আপনি যদি কন্ট্রোল F চাপেন, তাইলে কিন্তু সে দেখা দিবে যে এই অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা কয়বার আছে। সে বলছে টোটাল আছে 13 বার। টাইটেলে আছে, প্রথম দিকে আছে। আচ্ছা, টেবিল অফ কন্টেন্টের এই দুইটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই দুইটা যদি আমরা বাদ দিই, টেবিল অফ কন্টেন্টের এই দুইটাকে, তাইলে আমাদের বলতে হবে এটা সর্বোচ্চ আছে 11 বার। এটা ছাড়াও কিন্তু আপনার আদার কিছু ফোকাস কিওয়ার্ড থাকতে পারে আরও 4টা-5টার মতো। যেমন আমরা এই যে আমাদের এখানে আদার একটা ফোকাস কিওয়ার্ড ছিল, দ্য হাই কোয়ালিটি কিওয়ার্ড অপটিমাইজিং এন্ড কন্টেন্ট, এটাকেও আমরা কপি করব। তাইলে অন পেজ এসইও এসেনশিয়াল আছে 13 বার। আমরা যদি এটাকে যদি বসাই, এটা আছে কয়বার, আমরা টেবিল অফ কন্টেন্টকে যদি বাদ দিই, তাহলে আর আমাদের এটা আছে জাস্ট একবার। এরকমভাবে কিন্তু আমরা টোটাল 5টা কিওয়ার্ডকে টার্গেট করি নর্মালি। তার মানে আমরা যদি খেয়াল করে দেখি, অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা আছে 11 বার, আর এইখানে টোটাল আরও 4টা কিওয়ার্ড মিলে আছে 4 বার। তাহলে টোটাল আমাদের আছে 15 বার, আর আমাদের কন্টেন্টটা মেবি 800 ক্যারেক্টার 800 ওয়ার্ডের। তো আমরা এটাকে যদি একটু বের করি, তাহলে আমরা দেখব 15 ভাগ 800। ওকে, তাইলে এত হয়, এটাকে আমরা গুণ করব 100 দিয়ে। আচ্ছা, তাহলে আমাদের কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে 1.88। এখানে 7-এর পর যেহেতু 5 আছে, আমরা এখান থেকে 1 আনবো, তাহলে 1.88, যেটা কিন্তু গুড। এভাবে আমরা কিওয়ার্ড ডেনসিটিটাও চেক করব। তো আমরা যেহেতু দেখলাম সব কিছুতেই আমাদের কন্টেন্টটা ঠিকঠাক আছে, তাইলে আমরা এখানে আইসা এই যে কন্টেন্টটার মধ্যে আমরা কিন্তু দিয়ে দিতে পারি যে আমাদের কন্টেন্টটা হচ্ছে অপটিমাইজড। এরপর আমাদেরকে দেখতে হবে হেডিংগুলো অপটিমাইজ কিনা। হেডিংগুলো অপটিমাইজ কিনা এটা কিভাবে বুঝবেন, প্রথমেই তো আপনার একটা H1 থাকতে হবে। আমরা যদি এখানে যদি আসি, আমরা যদি ডিটেল এসইও এক্সটেনশন আসি, সে বলতেছে আমার H1 কয়টা আছে, একটা আছে। H2 যতটাই থাকুক সমস্যা নাই, H1 কয়টা থাকতে হবে, অ্যাটলিস্ট একটা থাকতে হবে, আর কম থাকতে পারবে না। তো H1 যেহেতু একটাই আছে, তার মানে আমাদের হেডিং কি, অপটিমাইজড। আচ্ছা, তো এই একটা গেল, তার মানে আমাদের হেডিং একটাই আছে, H1 একটা আছে, হুইচ ইজ গুড। পাশাপাশি আমাদের দেখতে হবে অন পেজ এসইও এসেনশিয়াল এই কথাটা আমার আদার সাব হেডিংয়ে আছে কিনা। মানে H1 ছাড়াও কিন্তু একটা সাব হেডিং এর মধ্যে কিন্তু আমাদের অন পেজ এসইও এসেনশিয়াল এই কথাটা কিন্তু থাকতে হবে। এটার পাশাপাশি আমার আদার ফোকাস কিওয়ার্ড যেগুলো থাকবে, যেমন দ্য কিওয়ার্ড এলিমেন্টস অফ অন পেজ এসইও এসেনশিয়াল বা রাইটিং এ হাই কোয়ালিটি কিওয়ার্ড অপটিমাইজড, এগুলোও কিন্তু মানে আমার আদার ফোকাস কিওয়ার্ডগুলোও কিন্তু আমাদের কোথায় থাকতে হবে, আমাদের সাব হেডিংগুলোর মধ্যে থাকতে হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আদার ফোকাস কিওয়ার্ডগুলো সাব হেডিং আছে, যেমন এটাও আমাদের একটা ফোকাস কিওয়ার্ড, বাট প্রাইমারি না, আদার ফোকাস কিওয়ার্ড। তো ইমেজ অপটিমাইজেশন ফর এসইও, তো এটাও কিন্তু সাব হেডিং আছে। তো এইভাবে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের একটা কন্টেন্টের হেডিংগুলো অপটিমাইজ কিনা। যেহেতু আমাদের কন্টেন্টের হেডিংয়ে H1 একটাই আছে, একটা হেডিংয়ের মধ্যে অন পেজ এসইও এসেনশিয়াল কথাটাও আছে, দেওয়া আছে। আচ্ছা, দুইটা গেল। পাশাপাশি আমার আদার সাব হেডিংগুলোতেও কিন্তু যেহেতু ইয়েটা দেওয়া আছে, আমার আদার ফোকাস কিওয়ার্ডগুলো দেওয়া আছে, তার মানে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের হেডিংগুলো কি, অপটিমাইজড। তারপরে আমাদের যেটা দেখতে হবে, আমাদের ইমেজগুলা অপটিমাইজড কিনা। এই ইমেজগুলো অপটিমাইজড কিনা সেটা কিভাবে বুঝবেন, একটু আমি যদি দেখা দিই আপনাদেরকে। আমরা এইখানে যদি চলে আসি, আসার পর আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে
আমরা এখানে যদি ইন্সপেক্টে যদি চলে যাই, ইন্সপেক্টে চলে গেলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অল্টার টেক্সটের অপশন আছে। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে অন পেজ এসইও এসেনশিয়াল, মানে এই ইমেজের কিন্তু একটা অল্টারনেটিভ টেক্সট দেওয়া আছে। এখন অল্টারনেটিভ টেক্সট কি, গুগলের বট পড়তে পারে যে এই ওয়েবসাইটটা কি রিলেটেড, মানে এই ইমেজটা কি রিলেটেড, ওরকম একটা টেক্সট যেটা গুগলের বট পড়ে থাকে যে এই ইমেজটা সে যেহেতু ইয়েটা পড়তে পারে না, ইমেজ পড়তে পারে না, তো সে এই টেক্সটটা দেখে বুঝে যে এই ইমেজটা কি রিলেটেড। তো এখানে কিন্তু অল্টারনেটিভ টেক্সট দেওয়া আছে। তো এটা আমরা দেখলাম। পাশাপাশি আমরা যদি এখানে যদি চাপ দিই, চাপ দিয়ে যদি এখানে যদি ক্লিক করি, দেখেন এটারও কিন্তু একটা অল্টারনেটিভ টেক্সট কিন্তু দেওয়া আছে, এ ওয়েল স্ট্রাকচারড। হ্যাঁ দেখেন, পাশাপাশি আমরা যদি 3 নাম্বারটাও যদি একটু রিভিউ করি, দেখেন এটার মধ্যেও কিন্তু একটা অল্টারনেটিভ টেক্সট দেওয়া আছে, টু ইউআরএল স্ট্রাকচার কম্পেয়ার্ড বাই, মানে প্রত্যেকটারই কিন্তু একটা না একটা অল্টারনেটিভ টেক্সট কিন্তু দেওয়া আছে। এই যে এটারও একটা অল্টারনেটিভ টেক্সট দেওয়া আছে, এই যে দেখেন পেজ উইথ ভিজুয়ালি অপটিমাইজড ইমেজ অ্যান্ড অল টেক্সট। দেখেন এরকম প্রতিটা ইমেজ, এখানে 5টার মতো ইমেজ আছে, 5টা ইমেজের মধ্যে কিন্তু অল্টারনেটিভ টেক্সট দেওয়া আছে। এই ইমেজের অল্টারনেটিভ টেক্সট হচ্ছে এ ওয়েবসাইট ডিসপ্লেড ইফেক্টিভলি অন বোথ মোবাইল অ্যান্ড ডেস্কটপ ডিভাইসেস। দেখেন সবগুলাতেই যেহেতু অল্টারনেটিভ টেক্সট দেওয়া আছে বা সবগুলোর জন্য টাইটেল ঠিকঠাক আছে, এই কারণে আমরা বলতে পারি যে আমাদের ইমেজও কি অপটিমাইজ। এখানে জাস্ট ইমেজে কি অপটিমাইজ করে দিবেন। তারপর আপনারা দেখতে হবে যে আপনারা ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং করছেন কিনা। আমি কিন্তু দেখাইছি, এই যে এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং করা আছে, এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং করা আছে। পাশাপাশি একটু আগেই দেখাইছিলাম এখানে কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্কিং করা আছে, যেখানে ক্লিক করলে আপনি আদার একটা ওয়েবসাইটে চলে যাবেন। তার মানে আমাদের লিঙ্কের জন্য কিন্তু এটা কিন্তু অপটিমাইজ। তার মানে সবগুলোই যেহেতু অপটিমাইজ, তার মানে আমরা ওভারঅল একটা স্ট্যাটাস কিন্তু দিতে পারি এই কন্টেন্টটা হচ্ছে একটা অপটিমাইজড কন্টেন্ট। যদি এখান থেকে একটাও যদি আপনার নট অপটিমাইজ থাকতো, তাইলে আমরা কিন্তু এখানে ওভারঅল স্ট্যাটাসে কিন্তু দিতাম যে নট অপটিমাইজড, কেননা ওইটা সলভ করার আগ পর্যন্ত কিন্তু আমার কন্টেন্টটা অপটিমাইজড না। আর যেহেতু এখানে প্রতিটা সেক্টরে যেহেতু অপটিমাইজড হয়ে গেছে, তার মানে আমরা কিন্তু একদম নির্দ্বিধায় বলতে পারি আমাদের কন্টেন্টটা একটা অপটিমাইজড কন্টেন্ট। তো আমরা কিন্তু এই শর্ট কোর্সের মধ্যে কিন্তু একটা কন্টেন্ট কিভাবে অডিট করতে হয় সেটা কিন্তু শিখে নিলাম। আশা করি এই সার্ভিসটাও আপনারা কিন্তু প্রদান করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা কিন্তু ওই সেম কন্টেন্টটারই কিন্তু অন পেজটা এসইও করাটা শিখব। দেখেন আমরা যদি সেম কন্টেন্টটা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্ক ম্যাথ নামে একটা এসইও প্লাগইন আছে, যেটাকে ইনস্টল করা খুবই সহজ। আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের যদি ব্যাক এন্ডে যদি চলে যাই, আমরা ওইখান থেকে যদি চলে আসি প্লাগইন, তারপর আমরা যদি চলে যাই অ্যাড নিউ প্লাগইনে, আপনারা জাস্ট যেটা করবেন, আপনারা এখান থেকে যে র্যাঙ্ক ম্যাথ, এটা আমার খুবই ফেভারিট একটা প্লাগইন, এসইও প্লাগইন। তো আপনারা জাস্ট এটাকে ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, তাইলে কিন্তু আপনারা যখনই পোস্টে আসবেন তখন আপনারা কিন্তু বা পেজে যান, আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার এসইও স্কোরগুলো কিন্তু সেখানে কিন্তু শো করবে। তো যাই হোক, আমরা আমাদের একটু আগের যে কন্টেন্টটা আমরা অডিট করছিলাম সেটাকে দেখি যে কেন সেটা 90 হইল। মূলত আমরা অন পেজ এসইও সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া নিচ্ছি এই লেসনে। তো আমরা এডিটের মধ্যে যদি একটু চাপ দিই, তাইলে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যদি এখান থেকে আমরা যদি এখানে র্যাঙ্ক ম্যাথের মধ্যে যদি একটা চাপ দিই, ওকে, সে বলছে 100তে আমার স্কোর হচ্ছে 90, হুইচ ইজ গ্রেট। মনে রাখবেন আমাদের এখানে জাস্ট 81 তোলার কথা, বাট এখানে কিন্তু 90 চলে আসছে। আচ্ছা, তো আমরা যদি একটু রিভিউ করি যে কেন 90 হইল, তাও আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু একটা জায়গাতে কিন্তু জাস্ট একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু 90 আসে না। আমি কিন্তু 5টা কিওয়ার্ডে কিন্তু গ্রিন করছি আমার এই কন্টেন্টটাকে, মানে 5টা কিওয়ার্ডের উপর আমার এই কন্টেন্টটা কিন্তু অপটিমাইজ। তো কেন হইলো, কিভাবে হইলো, ওইগুলা নিয়ে কিন্তু এই ক্লাসে আলোচনা হবে। লাইক আমরা যদি এখানে যদি আসি, আমরা যদি এসইও চেকলিস্টটা যদি দেখি, তাইলে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন। প্রথমেই আসলাম আমরা বেসিক এসইওতে। কি বলতেছে, হুডে ইউ আর ইউজিং এ ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। এই ফোকাস কিওয়ার্ডে আসার আগে আমরা যেটা করব, আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করব ফোকাস কিওয়ার্ড কি। ফোকাস কিওয়ার্ড হচ্ছে এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা আমাদের কন্টেন্টটা লিখে থাকি। এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে অন পেজ এসইও এসেনশিয়াল, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড, আর এটার উপর ভিত্তি করেই কিন্তু এই সারা কন্টেন্টটা লেখানো হয়েছে। তাছাড়া
আদার কিন্তু কিছু ফোকাস কিওয়ার্ড আছে যেগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা, আর এই 5টা কিওয়ার্ডের উপরে কিন্তু আমাদের কন্টেন্টটা কিন্তু ফুললি অপটিমাইজড। কিন্তু মনে রাখতে হবে প্রাইমারি ফোকাস কিওয়ার্ড কিন্তু অন পেজ এসইও এসেনশিয়াল। তো কি বলা হচ্ছে, বেসিক এসইওতে বলা হচ্ছে হুরে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল, মানে এসইও টাইটেলের একদম শুরুতেই কিন্তু আমাদের অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আছে ফোকাস কিওয়ার্ড ইউজিং এসইও মেটা ডেসক্রিপশন। এসইও মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা যদি একটু এখানে চাপ দিই, দেখেন অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা কিন্তু আছে। আচ্ছা, তাহলে দুইটা জিনিস গেল আমাদের। 3 নাম্বার যে কারণে আমরা এখানে করলাম যে ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, আমরা যদি একটু যদি এখানে যদি যাই আমরা দেখতে পারবো যে ইউআরএল এর মধ্যে কিন্তু অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা কিন্তু দেওয়া আছে, যেটা আপনারা চাইলে এখানে গিয়েও কিন্তু দেখতে পারবেন। দেখেন এটা না, এই দেখেন অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা কিন্তু আমাদের ইউআরএল এর মধ্যেও কিন্তু আছে। আচ্ছা, তো আমাদের 3টা জিনিস গেল। ওকে, তো এই 3টা কারণে কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে অপটিমাইজ হচ্ছে। বলতেছে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। দেখেন ফার্স্ট 10%-এ কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ডটা কিন্তু দেওয়াই আছে। বলতেছে কন্টেন্ট লেন্থ হচ্ছে 846 ওয়ার্ডের। হ্যাঁ, এটা তুলনামূলক কম। আপনারা মনে রাখবেন গুগলের কাছে যত বড় কন্টেন্ট তত বেশি দাম। আপনার কন্টেন্ট যদি 2600 ওয়ার্ডের হইতো বা আমার এই কন্টেন্টটা যে 2600 ওয়ার্ডের হইতো, তাইলে কিন্তু আমার এখানে এসইও স্কোর 95 থাকতো। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ক্লায়েন্টের কন্টেন্ট যত বড় ওইটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার এসইও করতে হবে। মূল টার্গেট থাকবে যেন 81 চলে আসে বা গ্রিন হয়ে যায়। কখনই আপনি যেটা করবেন না, একটা 800 ওয়ার্ডের কন্টেন্টকে ডাবল করে আপনি 1600 ওয়ার্ড বা 3200 ওয়ার্ড বানানোর ট্রাই করবেন না। এটা কখনোই করা যাবে না। আপনার কন্টেন্ট যত বড় ওইটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার এসইও করতে হবে, এমনকি দিন শেষে গ্রিন সিগন্যালটা আনতে হবে। যেই কারণে আমার কন্টেন্টটা যেহেতু 846 ওয়ার্ডের ছিল, তো আমি 846 ওয়ার্ডেই রাখছি। বাট এই কন্টেন্টটা যদি 2600 ওয়ার্ডের হইতো তাহলে এখানে কিন্তু ফুললি গ্রিন হয়ে যেত, আমি কিন্তু আরও বেশি মার্ক পেতাম। এখানে এসইও স্কোরটা 95-এ চলে আসতো। তো যাই হোক, এই 4টা গেল। আর আরেকটা জিনিস মনে রাখবেন, 5 মার্ক কিন্তু ওরা অলরেডি কেটে রাখবে। আপনি যদি ওদের পেইড ফিচারটা যদি ইউজ করেন, কন্টেন্ট এআইটা যদি ইউজ করেন, তাহলে ওরা আরও 5 মার্ক এক্সট্রা দিয়ে থাকে। তো ওইটা আমরা বাদই দিব। তো যাই হোক, তো এই দুইটা জিনিস আমরা যদি বাদ দিই, তারপরে আমরা যদি দেখি, তো বলতেছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিংস, মানে সাবহেডিংগুলোর মধ্যে ফোকাস কিওয়ার্ডগুলো পাওয়া গেছে। এখানে মনে রাখতে হবে এই যে আমার অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা কোথায় থাকতে হবে, সাবহেডিংয়ে থাকতে হবে। খালি এইটাই না, এই যে আমাদের দ্য কি এলিমেন্টস, এই যে এটাও কিন্তু আমাদের সাবহেডিং আছে। দ্বিতীয় কথা, আমরা যদি চলে আসি রাইটিং হাই কোয়ালিটি, রাইটিং হাই কোয়ালিটি এটাও সাবহেডিং আছে। ইমেজ অপটিমাইজেশন ফর এসইও, দেখেন ইমেজ অপটিমাইজেশন ফর এসইও এটাও সাবহেডিং আছে। অ্যাডভান্স অন পেজ এসইও, এই যে আমরা যদি দেখি অ্যাডভান্স অন পেজ এসইও, দেখেন তার মানে আমাদের প্রতিটা ফোকাস কিওয়ার্ডই কিন্তু আমাদের সাবহেডিংয়ে আসছে। আচ্ছা, তারপরে কথাটা কি বলছে আমরা যদি দেখি যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিং, তারপর আমাদেরকে বলছে কি এলো ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য ইমেজ অল্ট অ্যাট্রিবিউট। ইমেজের অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ড মানে আমাদের প্রাইমারি ফোকাস কিওয়ার্ড যেটা অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা কিন্তু আছে। আমরা যদি একটু যদি দেখি যে আমাদের এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, আমরা যদি এখানে যদি একটু চাপ দিই, দেখেন অন পেজ এসইও এসেনশিয়াল কথাটা কিন্তু এটার অল্টারনেটিভ টেক্সটের মধ্যে কিন্তু দেওয়া আছে। এই কথাটাই কিন্তু এখানে বলছে এডিশনাল এসইওর মধ্যে যে আমাদের ইমেজের ভিতরে কিন্তু অল্ট অ্যাট্রিবিউট হিসাবে কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ডটা কিন্তু দেওয়া আছে। এভাবে আপনারা যদি সব কাজ, যদি আমি যা যা কাজ করেছি আপনারা যদি তা করে আপনারা কিন্তু এসইও স্কোর এরকম বেশি আসবে। আচ্ছা, তারপর বলতেছে কিওয়ার্ড ডেনসিটি ইজ 2.13, দ্য ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্বিনেশন অ্যাপিয়ার্স 18 টাইম, মানে এই ফোকাস কিওয়ার্ড আর এর কম্বিনেশন মিলে টোটাল 18 বারের মতো আমার কন্টেন্টে আসছে। যে কারণে আমার কিওয়ার্ড ডেনসিটি আমার কিওয়ার্ড ওয়ার্ড যেহেতু হচ্ছে টোটাল 846 ওয়ার্ড, ওইটার হিসাব করলে আমার টোটাল কিওয়ার্ড ডেনসিটি আসছে 2.13। আমি এটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমরা কন্টেন্ট অডিটেও দেখছিলাম। টোটাল আসছে 18 বার 846 ওয়ার্ড। তাহলে আমরা 18কে ভাগ দিব 846 দিয়ে, এটাকে আমরা আবার গুণ করব 100 দিয়ে। তাইলে এই দেখেন 2.12 বা 2.13 বলতে পারি। এই যে দেখেন 2.13। তো এই যে আমার কিওয়ার্ড ডেনসিটিটা ওরা নর্মালি 2 এর ভিতরে থাকাটা রেকমেন্ডেড, বাট 2.13 হওয়ার পরে কিন্তু সে বলতেছে যে ঠিকঠাক আছে, 2.5 এর উপরে গেলে কিন্তু ওয়ার্নিং দিত।
এই জিনিসটা মনে রাখবেন। তো আমরা কিওয়ার্ড ডেনসিটিটা যদি ঠিক রাখবো তাইলে আমাদের কন্টেন্টটাও ঠিকঠাক থাকবে। তারপর বলতেছে ইউআরএল 51 ক্যারেক্টারের, ইউআরএল আমরা জানি 75 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। দেখেন এখানে বলে দিছে সর্বোচ্চ থাকতে হবে 75 ক্যারেক্টারের ভিতরে, বাট আমার টোটাল একদম HTTPS সহ আছে 51 ক্যারেক্টার, যেই কারণে তারা বলতেছে আমাদের ইউআরএলটাও অপটিমাইজড। তো আমরা যদি এটার দিকেও লক্ষ্য রাখি তার মানে আমাদের ইউআরএলটাও কিন্তু ঠিকঠাক আছে। ওরা বলতেছে গ্রেট। আমি এক্সটার্নাল লিঙ্কিং করছি, যেখানে আমরা যদি একটু যদি লক্ষ্য করি এই জায়গাটাতে কিন্তু আমরা কন্টেন্টে দেখাচ্ছি একটা এক্সটার্নাল লিঙ্কই আছে ক্লাউডফ্লেয়ারের, যেখানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে বাইরের একটা ওয়েবসাইটকে কিন্তু লিঙ্ক দিচ্ছি। তারপর কি বলছে অ্যাটলিস্ট 1 ডু ফলো, এটা কিন্তু আবার ডু ফলো দেওয়া। বলতেছে ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্সেস অন ইয়ার ওয়েবসাইট হুইচ ইজ গ্রেট, মানে আমি আমার ওয়েবসাইটে কিন্তু ইন্টারনাল লিঙ্কিং করছি, এটার কথা বলতেছে। একটা ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ইউ হ্যাভ নট ইউজ দিস ফোকাস কিওয়ার্ড বিফোর। একটা জিনিস মনে রাখতে হবে, আপনার প্রাইমারি ফোকাস কিওয়ার্ড যেটা থাকবে অন পেজ এসইও এসেনশিয়াল, এটা কিন্তু আপনি আদার কোনো জায়গায় আদার কোনো পেজের জন্য কিন্তু টার্গেট করতে পারবেন না। যদি টার্গেট করেন তাহলে কিন্তু কিওয়ার্ড ক্যানিবালাইজেশন হয়ে যাবে, যেটার কারণে কিন্তু আপনার সিমিলার যে দুইটা কন্টেন্ট থাকবে কোনোটাই র্যাঙ্ক পাবে না যদি না আপনি ক্যানোনিক্যাল ট্যাগ দেন। এই কারণে আমরা মনে রাখবো যে আমাদের এই অন পেজ এসইও এসেনশিয়াল দিয়ে যেন একটা মাত্র কন্টেন্টই যেন ফোকাস করা হয়। ওকে, তো দেখেন আমি আমার এই অন পেজ এসইও এসেনশিয়াল এই কথাটা দিয়ে আমি আর অন্য কোনো কন্টেন্ট লিখি নাই, যেহেতু অন্য কোনো কন্টেন্ট লিখি নাই, যে কারণে আমরা এই জায়গাতেও কি পেয়ে ফেললাম, একটা মার্ক পেয়ে ফেললাম। কন্টেন্ট এইটা আমরা ইউজ করব না। টাইটেল রিডেবিলিটির কথা যদি বলি, আমার টাইটেল ওরা বলতেছে যে ফোকাস কিওয়ার্ড একদম শুরুতে আছে, এখানে শুধুমাত্র প্রাইমারি ফোকাস কিওয়ার্ডটা বিগিনিং এ থাকতে হবে, এই যে আছে। ওরা বলতেছে আমার এটা একটা পজিটিভ আর নেগেটিভ সেন্টিমেন্ট প্রকাশ করতেছে। আপনি যদি একটু পরে দেখবেন এখানে কিন্তু একটা সেন্টিমেন্ট প্রকাশ পাচ্ছে। ইউর টাইটেল হ্যাজ 1 পাওয়ার ওয়ার্ড, আমাদের টাইটেলে কিন্তু পাওয়ার ওয়ার্ড আছে, এই যে পাওয়ার ওয়ার্ড কিন্তু আছে। ইউ আর ইউজিং এ নাম্বার, আমরা কিন্তু একটা নাম্বার ইউজ করছি, তার মানে আমাদের টাইটেলটাও ঠিকঠাক। পাশাপাশি আমরা যে কন্টেন্ট রিডেবিলিটিটা দেখি, বলতেছে আমরা টেবিল অফ কন্টেন্ট ইউজ করছি, এই যে টেবিল অফ কন্টেন্ট। ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফস, আমরা শর্ট প্যারাগ্রাফে লিখছি। আমাদের কন্টেন্টের মধ্যে ইমেজ আর ভিডিওস আছে, এই দেখেন ইমেজ কিন্তু আছে। অ্যাটলিস্ট 4টে ইমেজ থাকলে কিন্তু আপনি এই জায়গাতে ফুল মার্ক পাবেন। আর আমাদের কিন্তু টোটাল 5টার মতো কিন্তু ইমেজ আছে, এই যে দেখেন টোটাল 5টার মতো ইমেজ আছে, যে কারণে সে বলতেছে যে আমাদের অন পেজ এসইওটা ডান। তাছাড়া আমরা যদি এখানে এডিট স্নিপেটে যদি চাপ দিই তাহলে আমরা দেখতে পারবো টাইটেলটা 60 ক্যারেক্টারের ভিতর, পারমালিঙ্কটা 75 ক্যারেক্টারের ভিতর, এমনকি মেটা ডেসক্রিপশনটা 160 ক্যারেক্টারের ভিতর। তো আপনারা এই যে আমি এই কন্টেন্টের মধ্যে যেই জিনিসগুলা ফোকাস করে আমরা এই কন্টেন্টটা লিখছি এবং যেই জিনিসগুলা রাখার ট্রাই করছি, আপনারা যদি সেমভাবে যদি করেন তাহলে আপনারা কিন্তু যে কোনো পেজের যে কোনো পোস্টের কিন্তু আপনারা অন পেজ এসইওটা করতে পারবেন। জাস্ট আপনারা যদি এই এতক্ষণ আমি যা কথাবার্তা বললাম এগুলোর যদি একটু গুরুত্ব দিয়ে যদি দেখেন, একটু গুরুত্ব দিয়ে যদি চিন্তা ভাবনা করেন, আপনারা কিন্তু যে কোনো পেজ বা যে কোনো পোস্টের অন পেজ এসইও করতে পারবেন, এমনকি এই সার্ভিসটা আপনি মার্কেট প্লেসেও প্রদান করতে পারবেন। তো আশা করি এই যে অন পেজ এসইও সম্পর্কেও আপনারা কিন্তু একটা ভালো আইডিয়া পাইলেন এই এসইও মিনি কোর্স থেকে। নেক্সটে আমরা টেকনিক্যাল এসইও নিয়ে একটু আলোচনা করব, বাট যেহেতু আমাদের এসইও মিনি কোর্সের টাইম ডিউরেশনটা খুবই কম, সম্ভব হবে না সব কিছু নিয়ে আলোচনা করার, বাট আমরা প্রতিটা জিনিস নিয়ে হালকা হালকা করে আলোচনা করার ট্রাই করব এই কোর্সে। ওকে, আচ্ছা, তো এখন কিন্তু আমরা আলোচনা করব টেকনিক্যাল এসইও নিয়ে। তো টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইওতে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলো কি করার ট্রাই করি, সমাধান করার ট্রাই করি, যেন গুগলের বট বা গুগলের রোবট বা গুগলের স্পাইডাররা সহজে আমার ওয়েবসাইটটা ক্রল করতে পারে, এবং ক্রল করার পরে সে যেন সহজেই যেন আমার ওয়েবসাইটে কি করতে পারে, রিভিউ করে ইন্ডেক্স করতে পারে। তো এই কাজটা করার জন্য আমরা প্রথমত যে কাজটা করতে হয়, গুগলের রোবট যেন ঠিকঠাকভাবে ক্রল করতে পারে তার ব্যবস্থা করে দিতে হয়। ওইটার জন্য আমরা 2টা কাজ করি। প্রথমত হচ্ছে আমাদের সাইট ম্যাপটা তৈরি করা আর robot.txt ফাইলটা তৈরি করা। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের সাইট ম্যাপ। আমরা যদি দেখি www.wpscemented.com, তারপরে যদি আমরা লিখি sitemap.xml অথবা sitemap_index.xml, তাহলে কিন্তু এই যে সাইট ম্যাপটা কিন্তু দেখায়। এই সাইট ম্যাপটার কাজ কি? গুগলের রোবট যখন পারমিশন পায় আমার এই সাইটটা দেখার, তারপরে সে আইসা যে জিনিসটা করে, সে
একটা ম্যাপ খুঁজে তারপর ওই ম্যাপটা যদি সে যদি পেয়ে ফেলে তারপর কিন্তু সে সহজেই কিন্তু সকল পোস্ট, সকল পেজ, সকল ক্যাটাগরি, সকল অথর, তাছাড়া মানে যত জিনিস আছে সবগুলো কিন্তু ইজিলি সে গিয়ে রিভিউ করতে পারে। তো এই জিনিসটা করার কিন্তু খুবই জরুরি ক্রলিং ঠিক করার জন্য। পাশাপাশি আমাদের কিন্তু এই robot.txt ফাইলটা কিন্তু সেট আপ করা প্রয়োজন, যেটার মাধ্যমে কি বোঝানো হয় যে হ্যাঁ এখন আমার সাইটের মধ্যে সে আসতে পারবে, শুধুমাত্র আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডটা সে দেখতে পারবে না, ব্যাকএন্ড ছাড়া কিন্তু সে সব জায়গাগুলাই কিন্তু দেখতে পারবে। ডাব্লিউপি অ্যাডমিন ছাড়া কিন্তু সব জায়গায় কিন্তু সে দেখতে পারবে। পাশাপাশি যেখানে আমরা কি দিয়ে দিই, তাকে আমার ওয়েবসাইটের সাইট ম্যাপটা দিয়ে দিই, যেটা আপনাদেরকে এই যে একটু আগে আমরা দেখাইলাম, যেন খুব সহজে সে ক্রল করতে পারে। তার মানে এই robot.txt ফাইলের মাধ্যমে আমরা যেটা করার ট্রাই করি, আমরা এই যে রোবটগুলাকে, গুগলের বটগুলাকে আমরা পারমিশন দেই বা গুগলের স্পাইডারগুলাকে আমরা পারমিশন দিই আমাদের সাইটটা যেন সে ভিজিট করে, রিভিউ করে, ক্রল করে, আর পাশাপাশি যেন সে ইন্ডেক্স করতে পারে, ওইটার জন্য কিন্তু আমরা পারমিশন দিই। মানে এক কথায় ক্রল করার পারমিশনটা কিন্তু আমরা robot.txt ফাইলের মাধ্যমে কিন্তু দিয়ে থাকি, যেটা আপনারা খুবই ইজিলি দেখতে পারবেন যে আপনার সাইটে করা আছে কিনা। আপনার ডাব্লিউপি মানে আপনার সাইটের ডোমেইনটা বসাবেন, তারপর আপনার স্ল্যাশ দিয়ে লিখবেন ROBOTS robots.txt, এটা চাপার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন যে ওইটা আপনার সেট আপ করা আছে কিনা, যেটার মাধ্যমে আমরা বেসিক্যালি কি করি, রোবটকে পারমিশন দিয়ে থাকি আমার সাইটটা ক্রল করার, আর সেখানে কিন্তু আমরা সুন্দর করে আমাদের সাইট ম্যাপটাও কিন্তু তুলে ধরি। তো এই কাজটা কিন্তু আমাদের করে দিতে হবে আমাদের ক্লায়েন্টের জন্য। পাশাপাশি আমাদের কিন্তু এরকমভাবে একটা সাইট ম্যাপ কিন্তু তৈরি করে দিতে হবে আমাদের ক্লায়েন্টের জন্য। এই কাজটা করা কিন্তু খুবই ইজি। আপনি যদি চলে যান আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার পরে আপনারা যদি একটা জিনিস যদি আপনারা একটা প্লাগইন যদি আপনারা যদি অ্যাড করেন, এটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, যেটা আমরা অন পেজেস এর জন্য করে থাকি। ওইটাই যদি আপনি যদি জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করেন, আমার কিন্তু অ্যাক্টিভেট করা আছে, আপনারা যদি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করেন আপনার জন্য কিন্তু এই যে আপনাদের robot.txt ফাইল আর সাইট ম্যাপটা কিন্তু অটোমেটিকলি কিন্তু সেট আপ করা হয়ে যাবে। তাহলে কিন্তু গুগলের বট কিন্তু খুব সহজে কিন্তু আপনার সাইটটা ক্রল করতে পারবে। তাছাড়া আপনার আরও একটা জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে, আপনার দেখতে হবে কিন্তু আপনার সাইটটা ঠিকঠাকভাবে ক্রল করতে হলে একটা জিনিস করতে হবে, সেটিংসে যেতে হবে, রিডিংসে যেতে হবে। এইখানে যাওয়ার পরে আপনার দেখতে হবে এখানে টিক দেওয়া আছে না নাই, যদি এখানে যে টিক দেওয়া থাকে তাহলে এটা কিন্তু তুলে দিতে হবে। এখানে কোনো টিক থাকতে পারবে না। এখানে টিক দেওয়ার মানে হচ্ছে আপনি সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করতেছেন ইন্ডেক্স করার জন্য, তো এই টিকটা তুলে দিতে হবে। তারপরে র্যাঙ্ক ম্যাপ প্লাগইনটা ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করলেই কিন্তু আপনাদের কিন্তু সাইট ম্যাপ আর robot.txt ফাইলটা কিন্তু সেট আপ করা হয়ে যাবে। তারপর আপনার যে কাজটা করতে হবে, আপনার কিন্তু গুগল সার্চ কনসোলটা সেট আপ করতে হবে, কেননা সার্চ কনসোলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সাইটটা গুগলকে ইন্ডেক্স করতে বলবো বা তার তথ্য ভান্ডার নিতে বলবো। নর্মালি আমরা যেটা করি, সার্চ কনসোলটা সেট আপ করার পরে সাইট ম্যাপে যাই, সাইট ম্যাপে যাওয়ার পরে এই সাইট ম্যাপের মধ্যে আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটা আমরা কি করে দিই, এখানে কিন্তু বসা দিই। বসা দেওয়ার পরে এই স্ট্যাটাসটা যখন সাকসেস হয়ে যায়, তারপর কিন্তু সে কিন্তু আমার সাইটটাকে কিন্তু আস্তে আস্তে গুগলে নিয়ে আসে। তাছাড়া কোনোটা যদি না থাকে, কোনোটা যদি না আসে, তাহলে আমরা কিন্তু এইভাবে কোনো পেজ যদি না আসে, আমরা কিন্তু চাইলে ওই পেজের ইউআরএলটা এইভাবে কিন্তু পেস্ট করে কিন্তু তার জন্য কিন্তু আমরা কি করতে পারবো, ইন্ডেক্সের রিকোয়েস্ট করতে পারবো। মূলত ক্রলিংটা আমরা ফিক্স করি robot.txt ফাইলটা সেট আপ করার মাধ্যমে আর সাইট ম্যাপটা ঠিকঠাক করার মাধ্যমে। আর এই যে একটু আগে যে দেখাইলাম যে সেটিংসে যাওয়ার পর রিডিংয়ে যাওয়ার পর ওই ডিসকাসটা আমরা তুলে দিব। তারপর আমার সাইটটা যেন ঠিকঠাকভাবে ইন্ডেক্স হয়, তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা গুগল সার্চ কনসোলটা সেট আপ করে দিব। তারপরে গুগল সার্চ কনসোল সেট আপ করার পরে আমরা যে কাজটা করব টেকনিক্যাল এসইওতে, এগুলা কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি না যে কিভাবে আমরা করলাম। আপনারা যদি চান, আপনারা ইউটিউবে যদি সার্চ করেন অনেক ফ্রি রিসোর্স পেয়ে যাবেন, যেখানে আপনাদের একদম কমপ্লিট টিউটোরিয়াল থাকবে যে কিভাবে গুগল সার্চ কনসোল সেট আপ করতে হয়, কিভাবে নিজের সাইটটা সাবমিট করতে হয়। যেহেতু আমাদের সময় খুবই স্বল্প, ওই কারণে কিন্তু আমরা জাস্ট দেখায় চলে যাচ্ছি। বাট আপনারা যদি চান আপনারা, তাইলে আপনারা কিন্তু আমার এই কোর্সটা করতে পারেন, যেটা ম্যাক্সিমের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স। ওই কোর্সটা যদি আপনারা করেন, তাইলে আপনারা কিন্তু প্রতিটা জিনিস কিন্তু ডিটেইলে শিখতে পারবেন, যেখানে হোয়াট ইজ টেকনিক্যাল এসইও আছে, গুগল সার্চ কনসোল কীভাবে সেট আপ করতে হবে, অ্যানালিটিক্স কীভাবে সেট আপ করতে হবে, ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিংয়ের জন্য কী করতে হবে, robot.txt ফাইল সাইট ম্যাপটা কীভাবে সেট আপ করবো, ওপেন গ্রাফ কীভাবে সেট আপ করবো, ব্রোকেন লিঙ্কগুলো কীভাবে ফিক্স করবো, ব্রেড ক্রাম্বস কীভাবে তৈরি করতে হবে আমাদের,
স্কিমা মার্কআপ কিভাবে করব, ইউআরএল ক্যানোনিকালাইজেশন কিভাবে করব, একটা সাইটের স্পিড অপটিমাইজেশন কিভাবে করব, আর এগুলো সবগুলো আমরা করছি কিনা সব কিছু কিন্তু ওই জায়গাতে আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু দেওয়া আছে। আর কোর্সটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, আপনারা চাইলেই করতে পারেন। আপনারা যদি না চান কোনো সমস্যা নেই, আপনারা একদম খুব ইজিলি কিন্তু ইউটিউবে সার্চ করে করেও কিন্তু এগুলা জিনিস আপনারা শিখতে পারবেন। আর যাই হোক, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো এই যে আমাদের সার্চ কনসোল সেট আপ করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু গুগল অ্যানালিটিক্সটাও সেট আপ করে দিতে হবে। গুগল অ্যানালিটিক্সটা আমরা কেন সেট আপ করি, যেন আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিকটা মনিটর করতে পারি, যে অর্গানিক সার্চ থেকে কি পরিমাণ মানুষ আসছে, ডিরেক্ট সার্চ থেকে কি পরিমাণ মানুষ আসছে, পেইড সার্চেস থেকে কি পরিমাণ মানুষ আসছে, এইগুলো যেন আমরা আমাদের ক্লায়েন্টকে রিপোর্ট করতে পারি। এই কারণে আমাদের কিন্তু গুগল অ্যানালিটিক্সটাও সেট আপ করতে হবে। আমরা কিন্তু স্কিমাটাও কিন্তু তৈরি করতে পারি টেকনিক্যাল এসইওর মাধ্যমে। যেমন আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই আমাদের এই সাইটের জন্য, এই টেকনিক্যাল এসইওর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এই যে এসইও টুলসে গিয়ে আমরা যদি স্কিমা জেনারেটরে যাই, তাহলে আমরা কিন্তু খুব সহজে কিন্তু স্কিমাগুলোও কিন্তু অ্যাড করে দিতে পারি। এখন স্কিমাটা কি এটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ, মানে গুগলকে আমার সাইট সম্পর্কে বা আমার ওই ব্লগ সম্পর্কে বা আর্টিকেল সম্পর্কে যেটার জন্য আমি স্কিমা তৈরি করি না কেন, সেটা সম্পর্কে একটু এক্সট্রা তথ্য দিয়ে থাকে স্ট্রাকচার ওয়েতে। এটা তৈরি করা হয় জেসন এলডি নামক কোড দিয়ে। জেসন এলডি মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ফর লিঙ্ক ডাটা। এটার মাধ্যমে তৈরি করা হয়। যেমন আপনারা চাইলে এটার জন্য যে কোনো আর্টিকেলের জন্য আপনারা এই স্কিমাটা কিন্তু তৈরি করতে পারবেন। এখানে জাস্ট আপনাদের সবগুলা ফিল আপ করতে হবে। আর্টিকেলের টাইপ কি, লাইক ব্লগ পোস্ট, আর্টিকেলের ইউআরএলটা দিলেন, হেডলাইনটা দিলেন, আর্টিকেলের ইমেজের ইউআরএলটা দিলেন, আর্টিকেলের ডেসক্রিপশন দিলেন, অথরের টাইপ কি, ইন্ডিভিজুয়াল না পার্সোনাল না অর্গানাইজেশন সেটা দিলেন, অথরের নামটা দিলেন, অথরের ইউআরএল, পাবলিশার, এই সবগুলা দেওয়ার পরে আপনি আবার এখানে গিয়ে টেস্ট করে দেখতে পারবেন যে আপনার স্কিমাটা হয়েছে কিনা। তারপর আপনি কিন্তু খুব সহজে চাইলে এই হেডার ফুটার কোড ম্যানেজারটা নিয়ে আপনি কিন্তু ইনস্টল করে দিতে পারেন। লাইক আমি যদি একটু দেখাই, দেখেন আমাদের এখানে কিন্তু স্কিমা তৈরি করা আছে, এই যে স্কিমা ফর ব্লগ পোস্ট। এটা কিরকম দেখায় আমি যদি একটু দেখাই, এই আর্টিকেলের জন্য একটা বা এই ব্লগ পোস্টের জন্য একটা স্কিমা আমরা করছিলাম। আমরা দেখাই, আমরা যদি এখানে না সরি আমরা যদি কন্ট্রোল ইউ চাপ দিই, কন্ট্রোল ই যে চাপ দিই, আমরা যদি কন্ট্রোল এফ দিই, তারপর আমরা যদি লিখি SCHEMA স্কিমা ফর ব্লগ পোস্ট, দেখেন এই যে খুব সুন্দর করে কিন্তু আমাদের এই আর্টিকেল সম্পর্কে কিন্তু কিছু এক্সট্রা তথ্য কিন্তু আমরা স্ট্রাকচার ওয়েতে দিতে পারলাম এই স্কিমা মার্কআপের সাহায্যে। তো দেখেন এই স্কিমাটা আমাদের করা লাগে, তো এটাও আমরা কিন্তু চাইলে করতে পারি। তো এই স্কিমা ছাড়াও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিন্তু আমরা টেকনিক্যাল এসেতে আমাদের স্পিড অপটিমাইজেশনটি করে থাকি। লাইক আপনি যদি আমার ওয়েবসাইটে যদি দেখেন, খুবই ফাস্ট কিন্তু রিলোড নিচ্ছে। দেখেন আমরা যদি দেখি খুবই ফাস্ট রিলোড নিচ্ছে। আমরা যদি একটু জিটি ম্যাট্রিক্সে যদি আমাদের ওয়েবসাইটটা যদি দেখি, আমরা যদি লিখি জিটি ম্যাট্রিক্স, আমরা যদি এখানে যদি চলে যাই, ওকে, আমরা এখানে এসে যদি আমাদের সাইটটা যদি ইয়ে করে যদি আমরা টেস্ট না যদি চাপ দিই, আচ্ছা এটাতে দেখাচ্ছে না, সমস্যা নাই। আমরা যদি এখানে যদি আসি, আমরা যদি লিখি জিটি ম্যাট্রিক্স, ওকে, আমরা চলে গেলাম, এখানে আসলাম, এখানে গেলাম, যাওয়ার পরে আমরা একটু বসায় দেখি সে নেয় কিনা। আর নাইলে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখন। wpsmentor.com দিয়ে আমরা টেস্ট না যদি চাপ দিই, সে বলছে অ্যাকাউন্ট খুলতেই হবে। তো আমরা যাই হোক আমরা একটা অ্যাকাউন্ট খুলি, আমরা ইয়ে করলাম ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে যদি আমরা যদি চাপ দিই, অলমোস্ট ডান। আচ্ছা এটা অ্যাক্টিভেট করতে হবে। আমরা জিমেইলে চলে আসলাম, ভ্যালিডেট ইমেইল অ্যাড্রেসের মধ্যে যদি চাপ দিই, তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন আমরা যদি wpsmentor.com লিখে যদি আমরা যদি একটা অ্যানালাইজের মধ্যে যদি চাপ দিই, আপনারা দেখবেন উইথিন এ মিনিট আমাদেরকে দেখায় দিবে যে আমাদেরকে ওরা কি পরিমাণ স্কোর বা গ্রেড দিচ্ছে। আমরা কিন্তু দেখতে পারবো আমাদের সাইটটার অবস্থা। ওকে, দেখেন পারফরমেন্স ওরা কিন্তু আমাদেরকে 99% দিচ্ছে, গ্রেড দিচ্ছে এ। তাছাড়া ওরা কিন্তু আমাদের কোনো সমস্যা দেখাচ্ছে না, সবগুলোতেই গ্রিন কিন্তু দেখাচ্ছে। দেখেন, তো এই কাজটা আমরা কিভাবে করলাম
সেটা নিয়ে একটু কথা বলি। ওইটার জন্য আমরা যেই প্লাগইনটা ইউজ করছি, আমরা ওইটাকে যদি একটু দেখাই, ওইটা হচ্ছে লাইট স্পিড ক্যাশে। লাইট স্পিড ক্যাশের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনটি করতে পারবেন, যেটা কিন্তু আমি আমার কোর্সে বিস্তারিতভাবে দেখাইছি। তাছাড়া আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করলেও কিন্তু এরকম টিউটোরিয়াল পেয়ে যেতে পারেন বলে আমি মনে করি। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা আমাদের সাইটের যত টেকনিক্যাল ইস্যুগুলো আছে এগুলো কিন্তু ভেঙে কিন্তু সলভ করতে পারি। তাছাড়া আমার সাইটে গেলে আরও একটা জিনিস দেখবেন, এই যে কন্ট্যাক্টে গেলে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে আমি কোথা থেকে কোথায় আসলাম। এই যে এই ব্রেড ক্রাম্সটা কিন্তু আমাদের সেট আপ করা লাগে এই টেকনিক্যাল এসির পার্টে। তো এভাবেই কিন্তু আমরা টেকনিক্যাল এসির প্রতিটা জিনিস সমাধান করে থাকি। তাছাড়া আমি যদি বাদ বাকিগুলো নিয়েও যদি আপনাদেরকে বলে যাই, আমরা টেকনিক্যাল এসি নিয়ে কথা বলছি, সার্চ কনসোল অ্যানালিটিক্স নিয়ে কথা বললাম, কলিং ইন্ডেক্সিং নিয়ে কথা বললাম, রোবট, সাইট ম্যাপ, ওপেন গ্রাফ, যেখানে আমরা ট্রাই করি আমাদের সাইটটা যেন সোশ্যাল শেয়ারের জন্য পারফেক্ট থাকে, ওই কাজটা করি। ব্রোকেন লিঙ্কের মধ্যে আমাদের সাইটের কোনো ব্রোকেন লিঙ্ক থাকলে সেগুলো আমরা ফিক্স করার ট্রাই করি। লাইক কোনো একটা পেজে যাওয়ার পর যদি 404 এরর আসে, ওইগুলো আমরা একটা প্লাগইন আছে 301 রিডাইরেক্ট, ওই প্লাগইনের মাধ্যমে সলভ করার ট্রাই করি। অথবা কোনো একটা ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক ব্রোকেন থাকলে সেটা কিন্তু আমরা রিপ্লেস করার মাধ্যমে কিন্তু ওই ব্রোকেন লিঙ্কগুলো ফিক্স করে থাকি। ব্রেড ক্রাম্পস নিয়ে আমরা কথাবার্তা বলছি, স্কিমা নিয়ে আমরা কথাবার্তা বলছি, ইউআরএল ক্যানোনিকালাইজেশন কি, আপনার যখন ডুপ্লিকেট কন্টেন্ট থাকবে তখন দুইটা কন্টেন্ট যদি ডুপ্লিকেট থাকে, সিমিলার থাকে, তাহলে আমরা কিন্তু চাইলে ক্যানোনিকাল ট্যাগের মাধ্যমে বলে দিতে পারবো যে এটা হচ্ছে মেইন কন্টেন্ট আর এটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। সেই ক্ষেত্রে ডুপ্লিকেট কন্টেন্টটাকে গুগল কাউন্ট করবে না, আর মেইন কন্টেন্টটাকে সে কিন্তু র্যাঙ্ক দিবে। তো এই ইউআরএল ক্যানোনিকালাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ডুপ্লিকেট কন্টেন্টের ইস্যুগুলো সলভ করতে পারি। স্পিড অপটিমাইজেশনের জন্য একটু আগেই বললাম, এই যে লাইট স্পিড ক্যাশের মাধ্যমে আমরা কিন্তু সলভ করতে পারি। তো মূলত এই কাজগুলো করলেই কিন্তু আপনার টেকনিক্যাল এসইও কিন্তু সমাধান হয়ে যাবে, যেটা আমরা কিন্তু আমাদের কমপ্লিট আমাদের যে মেইন কোর্সটা আছে ম্যাক্সিমের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোর্স, যেটা এসইও এক্সিলেন্স নাম, ওইটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো। তো আমরা কিন্তু আমাদের একদম লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি, যেখানে আমরা অফ পেজ এসইও নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করব অফ পেজ এসইও নিয়ে। তো অফ পেজ এসইওর মধ্যে আমরা যেটা ওয়াইডলি ইউজ করে থাকি সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। সেখানে আমরা লিঙ্ক বিল্ডিংটা কিভাবে করতে পারি, প্রথমত আমরা লিঙ্ক বিল্ডিংয়ের অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে যেগুলো মোস্ট পপুলার সেগুলো কিন্তু আমরা করা ট্রাই করব। কেননা কিছু লিঙ্ক বিল্ডিং এরকম যেটা গুগলের চোখে কিন্তু স্প্যাম হিসাবে কাউন্ট হয়। তো আমরা যখনই লিঙ্ক বিল্ডিং করা ট্রাই করব, আমরা ট্রাই করব গেস্ট পোস্ট অথবা লিঙ্ক ইনসার্ট করার। তারপরে আমরা প্রোফাইল ব্যাকলিঙ্ক ট্রাই করতে পারি, ওয়েব 2.0টা ট্রাই করতে পারি, এগুলো এখনও কিন্তু ভালো কাজ করে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা একটা করে আলোচনা করি। তার আগে আমরা একটু আলোচনা করতে চাই অফ পেজ এসইও নিয়ে। অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হচ্ছে আমার ওয়েবসাইটের বাহিরে করা এমন কিছু কাজ যা আমার ওয়েবসাইটের র্যাঙ্কিংকে কি করে, ইমপ্রুভ করে। আর এই অফ পেজ এসইওর মধ্যে আমরা ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য যেটা ওয়াইডলি ইউজ করে থাকি, যেটা আমাদের ডোমেইন অথরিটি বৃদ্ধি করে, ওইটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং। এই লিঙ্ক বিল্ডিং ধারণাটা অনেকটা এরকম, যেখানে আদার ওয়েবসাইটগুলো আমার ওয়েবসাইটটাকে রেফার করতেছে। তো আদার ওয়েবসাইটগুলো যদি আমার ওয়েবসাইটকে যদি রেফার করে, সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে গুগলের চোখে আমার ট্রাস্ট বাড়ে, আমার অথরিটি বৃদ্ধি পায়, অর্থাৎ আমার ডোমেইন অথরিটিটা আস্তে আস্তে বাড়তে থাকে, যে কারণে কিন্তু আমার র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি হাই হয়ে যায়। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো নিয়ে আমরা 1 বাই 1 আলোচনা করি। প্রথম যেভাবে আমরা লিঙ্ক বিল্ডিংটা করতে পারি সেটা হচ্ছে গেস্ট পোস্ট। এখানে আমরা কি করি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, যারা গেস্ট পোস্টটা অ্যাপ্রুভ করতেছে তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করি যে আমি তোমাকে একটা আর্টিকেল দিব 1000 ওয়ার্ডের এসইও অপটিমাইজড, তুমি ওই আর্টিকেলটা তোমার ওয়েবসাইটে পাবলিশ করো। তোমার ওয়েবসাইটে যদি পাবলিশ করো তাহলে তোমার লাভ কি, তুমি অর্গানিক ট্রাফিক পাচ্ছ। পরিবর্তে আমাকে যেটা করতে হবে, জাস্ট যে কোনো সারা কন্টেন্টের যে কোনো জায়গা থেকে অথবা অথর থেকে আপনারা জাস্ট আমাকে আমার ওয়েবসাইটকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিবে, এটার জন্য রিকোয়েস্ট করি। তো এখানে গোলটা কি থাকে, গোল থাকে যে গেট ব্যাকলিঙ্কস ফ্রম পপুলার ব্লগ, মানে ব্লগগুলা থেকে পাওয়া। এই জিনিসটা কিন্তু খুব সহজে কিন্তু করা যায়। যেমন আমরা যদি দেখি, আমরা এখানে আমরা যদি লিখি লাইক ধরেন একটা হেলথ ওয়েবসাইটের জন্য যদি আমরা গেস্ট পোস্টে ট্রাই করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে, লাইক আমরা আগে লিখবো হেলথ। ওকে, হেলথ দেওয়ার পরে আমাদের একটা কোলন দিতে হবে,
আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু এখানে ডাবল কোটেশন দিয়ে আমরা কিন্তু মাঝখানে লিখে দিতে পারি রাইট ফর আস। আচ্ছা, এভাবে করে কিন্তু আমরা কিন্তু কমন ব্লকগুলাকে খুঁজে বের করতে পারি, যেসব ব্লকগুলা গেস্ট পোস্টটা অ্যাপ্রুভ করছে। কারণ গেস্ট পোস্টের প্রথম জিনিসটি আপনার মাথায় রাখতে হবে, কি বলছে, রাইটিং আর্টিকেলস ফর আদার ব্লগ, যেখানে আমরা অন্য ওয়েবসাইটের ব্লগ সেকশনের জন্য আর্টিকেল লিখি। আর ট্রাই করি কি ইনক্লুড এ লিঙ্ক টু মাই সাইট, মানে আমার সাইটের লিঙ্কটা অ্যাড করার ট্রাই করি, ওদের অথর বায়ো অথবা উইথিনের কন্টেন্ট, যে কোনো কন্টেন্টের যে কোনো জায়গা থেকে হইতে পারে। এর জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যেসব ওয়েবসাইট গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করছে ওইসব ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করা, তারপরে এগুলো লিঙ্ক প্রসপেক্টিং করা, যে এই ওয়েবসাইটের থেকে ব্যাকলিঙ্ক নেওয়াটা বা এই ওয়েবসাইট দিয়ে গেস্ট পোস্ট করাই আমার লাভ হবে কিনা, ওই লিঙ্ক প্রসপেক্টিংটা করি, যেখানে আমরা দেখার ট্রাই করি এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কেমন, ওইটা দেখার ট্রাই করি। যেমন এটা দেখাও, এটা আমি আপনাদেরকে একদম ফ্রিতেই দেখা দিচ্ছি, দেখেন খুব সহজেই আপনারা দেখতে পারবেন। আমরা যদি এই সাইটটা যদি একটু কপি করি, আমরা যদি এখানে যদি লিখি DA চেকার, এভাবে যদি আমরা যদি লিখি, তাইলে আমরা কিন্তু এখানে ঢুকে কিন্তু আমরা কিন্তু সার্চ করতে পারবো। লাইক পেস্ট করলাম আই এম নট এ রোবট, এখান থেকে মোটরসাইকেলগুলো সিলেক্ট করতে বলতেছে। ওকে, করার পর আমরা ভেরিফাই চাপ দিই, তারপর চেক DAP-তে যদি আমরা যদি চাপ দিই, তাহলে কিন্তু আমরা ওই সাইটের অথরিটিটা যাচ করতে পারবো। এটা ডোমেইন অথরিটি 68, যেটা খুবই ভালো। এই পেজের অথরিটি, এটা তো অবশ্যই, এই লিঙ্কটা তো একটা পেজও, তো এটার পেজের অথরিটি হচ্ছে 54, এটার স্প্যাম স্কোর কম। তো আমাদের দেখতে হবে ডোমেইন অথরিটি ঠিকঠাক আছে কিনা, স্প্যাম স্কোর যত কম হবে তত ভালো, 1 আছে এখানে। এই ডোমেইনের এজ হচ্ছে 21 ইয়ার, যেটা খুবই ভালো। এইভাবে আমাদের লিঙ্কগুলো আবার কি করা লাগে, প্রসপেক্ট করা লাগে। প্রসপেক্ট করে দেখতে হয় এই ওয়েবসাইট থেকে আমি যদি ব্যাকলিঙ্ক নেই তাহলে এটা বেনিফিশিয়াল হবে কিনা। তো এই কাজগুলো করার পরে এই যে রাইট ফর আসের মধ্যে কোনো একটা জায়গাতে তার ইমেলটা দেওয়া থাকে, লাইক এইখানে, এই যে দেখেন এইখানে কিন্তু ওদের ইমেলটা কিন্তু দেওয়াই আছে। দেখেন ইমেইলের মধ্যে আমরা মেইল করব। আমরা মেইল করতে পারি কিভাবে, আমরা তারা এখানে রিকোয়েস্ট করতে পারি যে সে যেন আমাকে একটা কি দেয়, মানে আমরা তাকে রিকোয়েস্ট করতে পারি যে আমি তাকে একটা আর্টিকেল দিলাম, আর আর্টিকেলের যে কোনো একটা জায়গা থেকে সে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিল। অনেক সময় এটা ফ্রিতে দিতে পারে আপনার কন্টেন্ট দেওয়ার পরে, বাট 90% ক্ষেত্রে যেটা দেখা যায়, যখনই আমরা এটার কথা বলি তারা কিন্তু আমাদেরকে যে জিনিসটা বলে যে তোমার আমাকে টাকা দিতে হবে। তো টাকা দিয়ে আমরা যেটা করি, আমরা কন্টেন্টও দিই, পাশাপাশি টাকাও দিই। দিলে সে যেটা করে, আমি তাকে যে আর্টিকেলটা দিলাম সেটা তার ওয়েবসাইটে পাবলিশ করবে, আর ওই আর্টিকেল থেকে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিবে, যেটা কিন্তু হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক। তো এই গেস্ট পোস্টটা করা ট্রাই করি। সেকেন্ড যে মেথড, ওটা হচ্ছে লিঙ্ক ইনসার্ট, মানে তার অলরেডি একটা পাবলিশ ব্লগ আছে। যেমন আমরা যদি এই ওয়েবসাইটটি যদি দেখি, আমরা যদি পরে যদি লিখি ব্লগ লিখি, ওকে, অনেক সময় ব্লগ লেখলে সহজেই খুঁজে পাওয়া যায়। দেখেন এর কিন্তু ব্লগ পেজ আছে, যেখানে অনেকগুলা কয়েকটা ব্লগও আছে, যেখানে আমরা ট্রাই করে মেনলি তার একটা ব্লগ খুঁজে বের করা যেটা আমার সাথে একদম পারফেক্টলি যায়, আমার ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্টের সাথে পারফেক্টলি যায়। তারপর ওইখান থেকে যে কোনো একটা টেক্সটকে আমরা তার রিকোয়েস্ট করি যে এই টেক্সটারে অ্যাঙ্কর টেক্সট বানায় আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক দাও। সেই ক্ষেত্রে 90% ক্ষেত্রে যেটা হয়, আমরা কিন্তু পেইডভাবে এই লিঙ্কগুলো নিয়ে থাকি, কারণ সে আমাকে ফ্রিতে কেন দিবে। আরও একটা ওয়ে আছে, আমরা যদি তার এই ব্লগের মধ্যে যদি কোনো এমন লিঙ্ক পাই যেটা ব্রোকেন, যেটাতে যাচ্ছে না, তো আমি কিন্তু তারা চাইলে বলতে পারি যে তোমার এই লিঙ্কটা ব্রোকেন আছে, এই রিলেটেড কিন্তু আমারও সিমিলার কিন্তু একটা কন্টেন্ট আছে, তুমি চাইলে তোমার এই ব্রোকেন লিঙ্কটা ফিক্স করতে পারো, তোমার এই যে লিঙ্কটা ভাঙ্গা ওই লিঙ্কটা সরাইয়া আমার রিলিভেন্ট লিঙ্কটা এখানে বসাই দাও। এইভাবে কিন্তু আমরা লিঙ্ক নিতে পারি, যেটা লিঙ্ক ইনসার্ট ব্যাকলিঙ্ক বলতে পারি। এটা থেকেও কিন্তু আমরা হাই কোয়ালিটির ব্যাকলিঙ্ক পেয়ে থাকি। তাছাড়া আরও একটা ওয়ে আছে, যেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক মানে কি, বিভিন্ন জায়গায় আপনি যদি এখানে যদি সার্চ করেন গুগলে লিখে যে প্রোফাইল ব্যাকলিঙ্ক লিস্ট, তাহলে আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু এই যে দেখেন অনেক প্রোফাইল ব্যাকলিঙ্ক লিস্ট কিন্তু পেয়ে যাবেন। লাইক এই যে দেখেন এখানে কিন্তু 150টা প্রোফাইল ব্যাকলিঙ্কের লিস্ট কিন্তু তারা কিন্তু দিয়ে দিয়েছে। তো ওই সব জায়গা থেকে আপনাদের যেটা করতে হবে, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন এরকম একটা সাইট আছে লাইভ জার্নাল, তো আমরা এটাকে একটু কপি করার পরে আমরা একটু পেস্ট করলাম। ওকে, লাইভ জার্নালে আমরা চলে গেলাম।
তো আপনাদের যেটা করতে হবে, এই যে লাইভ জার্নালে যেতে হবে, সেখানে আপনাদের প্রোফাইল খুলতে হবে। প্রোফাইল খোলার পরে আপনাদের যেটা করতে হবে, প্রোফাইলের মধ্যে একটা আপনাদের কি করতে হবে, এই যে প্রোফাইলের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা যেন কি থাকে, ক্লিকেবল হয়। তাইলে কিন্তু সেটা কি হলো, প্রোফাইল ব্যাকলিং হলো। তার প্রোফাইল ব্যাকলিং এর কাহিনী কি, আমরা প্রোফাইল ক্রিয়েট করব। প্রোফাইল ক্রিয়েট করার পরে আমরা প্রোফাইলের মধ্যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করার ট্রাই করব। বাট এখানে একটা জিনিস আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, প্রোফাইলটা যেন রিলিভেন্ট হয়, ওইটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এখন প্রোফাইলটা রিলেভেন্ট বলতে আমি কি বুঝাইলাম সেটা নিয়ে যদি আপনাদের সাথে কথাবার্তা বলি, যে দেখেন আমার প্রোফাইলটাই কিন্তু এই WP SEO মেন্টর জন্য বানানো। এটা কিন্তু এমন না যে আমি আদার কোনো একটা প্রোফাইল থেকে আমি WP SEO মেন্টর লিঙ্ক দিতেছি। এটা WP SEO মেন্টরের জন্যই কিন্তু একদম ডেডিকেটেড করে বানানো। তো এরকম প্রোফাইল থেকে যদি ব্যাকলিঙ্ক আসে, তাইলে কিন্তু সমস্যা নাই। তাছাড়া আমরা কথাবার্তা বলতে পারি কি ওয়েব 2.0 ব্যাকলিং নিয়ে। ওয়েব 2.0 ব্যাকলিং এর মানে কি, যেখানে আমরা এই টাইপের যেসব প্রোফাইল আছে, এইসব প্রোফাইলের মধ্যে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু দেওয়া থাকে। লাইক আমরা যদি দেখি, আমরা লাইভ জার্নালে যদি ব্যাক যাই, ওকে, আচ্ছা, আমরা যদি লাইভ জার্নালে আমাদের একটা পোস্টের মধ্যে চলে আসি, তাহলে পোস্টের মধ্যে চলে আসার পরে আমরা কিন্তু দেখতেছি এখানে একটা ব্লগ দেওয়া বা আর্টিকেল দেওয়া। ওই ব্লগ বা আর্টিকেল থেকে আমরা কি নিচ্ছি, একটা ব্যাকলিং নিচ্ছি, যেটা কিন্তু ক্লিকেবল। লাইক আপনি এখানে ক্লিক করেন, তারপর আমরা প্রসিড এনিওয়েতে চাপ দিই, দেখেন আপনারা কোথায় নিয়ে যাচ্ছে, আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটটার মধ্যে কিন্তু ল্যান্ড করতেছে। এটাকে আবার আমরা বলবো কি ওয়েব 2.0 ব্যাকলিং। তো এই জিনিসগুলা নিয়ে যেখানে আমরা কি করার ট্রাই করি, ফ্রি ব্লগ প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ একটা ব্লগ থেকে আমরা কি করার ট্রাই করি, ব্যাকলিং নেওয়ার ট্রাই করি, যেটা কিন্তু আমরা একটু আগেই কিন্তু দেখলাম যে এই যে দেখেন একটা ব্লগ, এই ব্লগ থেকে আমরা কি নিলাম, যে লাইভ জার্নালের মধ্যে একটা ব্লগ আমরা লিখছিলাম, ওখান থেকে একটা টেক্সটকে আমরা অ্যাঙ্কর টেক্সট বানাইছি, যেখান থেকে আমি কি দিছি, আমার সাইটকে একটা ব্যাকলিং দিছি। এই দেখেন সাইটকে একটা ব্যাকলিং দিছি, যেখানে আমরা কি করার ট্রাই করি, যে একটা ব্লগ থেকে আমার সাইটকে একটা ব্যাকলিং দেওয়ার ট্রাই করি। ওইটাকে আবার আমরা কি বলবো, ওয়েব 2.0 ব্যাকলিং। তো এটা কিন্তু ভালো কাজ করে যদি আপনি পারফেক্টভাবে একটা ব্লগ লেখে ওইখান থেকে যদি একটা ব্যাকলিং নিতে পারেন। এই জিনিসগুলা কিন্তু, বা খালি এই জিনিসগুলা না, আমরা একটু লক্ষ্য করি যে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্সে কি আছে, আমাদের ইন্ট্রোডাকশন টু এসইও, এখানে এসইও কি, কোন এসইও টুল আমরা ইউজ করতে পারি, কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট বানাইতে পারি এবং ওইটা প্র্যাকটিস করতে পারি, ওয়ার্ডপ্রেসের বেসিক্স নিয়ে আমরা আলোচনা করছি। আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ, তারপর পেইড টুলস ইউজ করব না ফ্রি টুলস ইউজ করব, কিভাবে SEMrush ইউজ করব, কিভাবে কম্পিটিটর SEMrush দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে কম্পিটিটর কিওয়ার্ড স্পাই করব, কিভাবে কেজিআর কিওয়ার্ড রিসার্চ করব। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস। কেজিআর কিভাবে আমরা লোকাল ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে কন্টেন্ট অডিট করব, যেটা আপনারা দেখছেন, কিভাবে আমরা অন পেজ এসইও কি, তারপর আমরা কিভাবে আমরা পোস্টগুলো এসইও করতে পারি, এসইওর বেস্ট প্র্যাকটিসেস গুলা, টেকনিক্যাল এসইওর প্রতিটা পার্ট, যেখানে টেকনিক্যাল এসইও কি, সার্চ কনসোল কি, অ্যানালিটিক্স কি, কিভাবে ক্রলিং এন্ড ইন্ডেক্সিং এর জন্য আমাদের ওয়েবসাইটটাকে পারফেক্ট করা যায়, robot.txt ফাইল কিভাবে সেটআপ করতে পারবো, সাইট ম্যাপ কিভাবে সেটআপ করতে পারবো, ওপেন গ্রাফ কিভাবে ঠিকঠাক করতে পারবো, আমরা ব্রোকেন লিঙ্কসগুলো কিভাবে ফিক্স করতে পারবো, ব্রেড ক্রাম্পস কিভাবে তৈরি করবো, স্কিমা কিভাবে তৈরি করবো, ইউআরএল ক্যানোনিক্যালাইজেশন কিভাবে করবো, ওয়েবসাইটের স্পিডটা কিভাবে অপটিমাইজ করবো, সবগুলা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তাছাড়া আমরা কিন্তু অফ পেজ এসইও নিয়ে আলোচনা করছি, কিভাবে লিঙ্ক বিল্ডিং করতে হবে, লিঙ্ক বিল্ডিং এর প্ল্যান কিভাবে হতে হবে, অ্যাঙ্কর টেক্সটের প্ল্যান কিভাবে করতে হবে, লিঙ্ক প্রসপেক্টিং কিভাবে করবো, গেস্ট পোস্ট, লিঙ্ক ইনসার্ট, প্রোফাইল ব্যাকলিং, ওয়েব 2.0 ব্যাকলিং স্ট্র্যাটেজি ফর হায়ার র্যাঙ্কিং, সব কিছু নিয়ে, লোকাল এসইও নিয়ে আমরা আলোচনা করছি, এসইও প্রাইজিং নিয়ে আমরা আলোচনা করছি, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ফাইন্ডিং ক্লায়েন্টস থ্রু সোশ্যাল মিডিয়া, এরকম সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের ম্যাক্সিমের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্সে কিন্তু আলোচনা কিন্তু করছি, যা কিন্তু আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে। তো আপনারা যদি চান যে এই যে এতক্ষণে যে আমরা যে একটা এসইও মিনি কোর্স যে কমপ্লিট করলাম, এই মিনি কোর্সটা কমপ্লিট করার পরে আপনারা যদি চান যে আপনাদের নলেজটাকে একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আমাদের কোর্সটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ।
তো আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের কোর্সটা পারচেজ করে সেটা কিন্তু পরিপূর্ণভাবে দেখে ফেলতে পারেন। সেটা কিন্তু আপনাকে আপনার এসইও নলেজটাকে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে। আপনি কিন্তু জাস্ট শিখবেনই না, পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু এই কাজটা করে কিন্তু একটা ভালো উপার্জনে চলে যেতে পারবেন। আমার কাছে মনে হয় এই কোর্সটা আপনাদের জন্য পারফেক্ট। বাট আপনারা যদি চান যে না এই কোর্সটাই, এই মিনি কোর্সটাই আপনারা জাস্ট করবেন, কোনো সমস্যা নেই। এটাও আপনার জন্য আমার কাছে মনে হয় মোর দেন এনাফ। যদি আপনি যদি একটু ডিপ চিন্তা ভাবনা করেন, এটাও কিন্তু আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে। পাশাপাশি আপনারা ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স আছে, সেগুলোও দেখতে পারেন। তো আশা করি আজকের লেসনটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো আমি চাই আপনারা খুব ভালো করেন। বাট অবশ্যই আমি আপনাদের কাছে আরো একটা জিনিস চাই, যে আপনারা কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো সবার জন্য দোয়া করে, আমি সবার জন্য মঙ্গল কামনা করে আজকের লেসনটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকুক, আপনার বাবা-মা সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।